নিলয়, তোর তিলোত্তমা আমাকে চিনতে পারছে না। কেমন করছে, কাছে আসতে দিচ্ছে না। তুই তাড়াতাড়ি বাড়ি আয়। রাজিয়া বেগমের কথা শুনে নিলয়ের বুকের বাঁ পাশটায় মোচড় দিয়ে ওঠে। যদি তার তিলোত্তমা তাকেও না চিনে, তাহলে তার কি হবে? না, আর ভাবতে পারছে না। আমি এখানে কেন? আমার মা, আমার বাবা, রুহি, তারা কোথায়? তোমরা কে? তোমরা তাদের মেরে দিয়েছো, তাই না? আমাকে তাদের কাছে নিয়ে চলো। তোমরা তাদের মেরে দিয়েছো, সবাইকে মেরে দিয়েছো। কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ে তিলোত্তমা। নিলয় হতভম্ব হয়ে রুমে প্রবেশ করে। দেখে সমগ্র রুমে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর খাটের মাঝ বরাবর তার তিলোত্তমা হাঁটুর ভাঁজ করে কান্না করছে। নিলয় মৃদু আওয়াজে ডাক দেয়, তিলোত্তমা। তিলোত্তমা। কথাটা কর্ণপাত হতেই চোখ মেলে তাকায়। সামনের দেয়ালে হেলান দিয়ে থাকা পুরুষটিকে দেখে দৌড়ে ঝাঁপিয়ে পড়ে তার বক্ষে, হাউমাউ করে কান্না করে দেয়। ফুপিয়ে ফুপিয়ে বলে, মিস্টার সাইকো, আপনি কোথায় ছিলেন? আমার আপনাকে দরকার, খুব করে দরকার। আমি আপনাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আপনি আমাকে রেখে কোথায় গিয়েছিলেন? আমি আপনাকে শহর জুড়ে খুঁজেছি। ওরা আমার বাবা মা আর রুহিকে মেরে দিয়েছে, আমাকেও মারতে আসবে। কথাগুলো বলেই তিলোত্তমা হাউমাউ করে কান্না করতে থাকে। নিলয়ের বুকের বাঁ পাশটায় তীব্র ব্যথা অনুভব হতে থাকে। চোখগুলো দিয়ে রক্ত বের হওয়ার উপক্রম। তার তিলোত্তমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে, আর নয়, আজ থেকে ওদের কষ্টের দিন শুরু। তিলোত্তমার মিস্টার সাইকো এসেছে। আকাশটা মেঘ দিয়ে সাজানো। সকালের শীতলতায় পরিবেশটা বেশ। সকালের প্রকৃতিগুলো অসাধারণ। সৃষ্টিকর্তার সৃষ্টি সম্পর্কে জানতে হলে সকালের সৌন্দর্য উপভোগ করলেই বোঝা যায় সৃষ্টিকর্তা কিভাবে আমাদের জন্য তার সৃষ্টি জগৎ রচয়িতা করেছে। এই কনকনে ঠান্ডায় সকাল সকাল একজনের ফোনে লাগাতার কল বেজেই চলেছে। তার কোনো হুঁশ নেই, পরম সুখে ঘুমোচ্ছে। ফোনের আওয়াজে একজন মহিলা ছুটে আসে রুমে। দরজা ধাক্কা দিয়ে বলতে লাগে, মহারানীর এখনো ওঠার সময় হয়নি। বলি, বাজে কয়টা সে খেয়াল আছে? বাপ যেমন মেয়েটাকেও তেমন বানিয়েছে, আদর দিয়ে দিয়ে বাদরে পরিণত করেছে। নীলিমা বেগমের চিল্লানো শুনে নীলাদ্রিতা আর শুয়ে থাকতে পারেনি। হুড়মুড়িয়ে পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখে 100+ কল, তাও সেটা রুহির ফোন থেকে করা। চোখ কষলিয়ে ফোনের দিকে তাকিয়ে দেখে 9টা প্রায় বাজে। লাফিয়ে বিছানা থেকে ওঠে। দরজা খুলে দেখে নীলিমা বেগম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে। মাকে দেখে নীলাদ্রিতা রেগে বলে, তোমরা কেউ আমাকে ভালোবাসো না। কত বেলা হয়ে গিয়েছে, আমাকে ডাকোনি। এখন আমার ভার্সিটি, সরো তুমি। নীলাদ্রিতার কাণ্ড দেখে আহনাব সাহেব হেসে দেয়। মেয়েটা তার চোখের মণি। নীলাদ্রিতার জন্য তারা দুজন পাগল প্রায়। তার এই মেয়ের মাঝেই বাচ্চা বাচ্চা একটা ভাব আছে। কোনো কিছু একটা বেশি বললেই গাল ফুলিয়ে কান্না করে দেয়। তাই তারা মেয়েটাকে কিছুই বলে না। আহনাব সাহেব তিলোত্তমা শহরে এমপির পদে আছেন। উনি একজন রাজনীতিবিদ, তবে উনি সৎ লোক। আজ পর্যন্ত কারো অপকার করেননি। রাজনীতির পাশাপাশি উনি একজন ভালো মানের ফটোগ্রাফার, যা শুধু নীলাদ্রিতা, নীলিমা বেগমে জানা। মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি ক্যান্টিন থেকে খেয়ে নেব। কথাটা বলেই নীলাদ্রিতা বেরিয়ে পড়ে। নীলিমা বেগম পিছন থেকে অনেক ডাকে, লাভ হয়নি। মেয়ে ওনার প্রচণ্ড জেদি, যা বলে তাই করে। একমাত্র মেয়ে বলে কথা। উনি একটা দীর্ঘশ্বাস ছাড়েন। ভার্সিটির সামনে রুহি দাঁড়িয়ে আছে। নীলাদ্রিতার জন্য তাকে প্রায় সময় এখানে দাঁড়িয়ে থাকতে হয়। একটু পর নীলাদ্রিতা আসতেই রুহি চোখ গরম করে তাকিয়ে বলে, তোকে কতবার কল করেছি, তুই এত কেয়ারলেস কেন নীলাদ্রিতা? প্রতিদিন হাজারখানিক কল দিয়ে তোকে ক্যাম্পাসে আনতে হয়। রুহির কথায় নীলাদ্রিতা একগাল হেসে বলে, যাবে মানে? তুই আমার জন্য অপেক্ষা না করলে কে করবে? তুই না আমার জানেমান। নীলাদ্রিতার কথাই রুহি কি বলবে ভেবে পায় না। এভাবেই প্রত্যেকবার তাকে ব্ল্যাকমেল করে। তাদের দুজনের মাঝে অনেক ভাব। স্কুল লাইফ থেকে দুজন একসাথে ভার্সিটি পর্যন্ত এসেছে। তাদের আর কোনো ফ্রেন্ড নেই। অবশ্য রুহির একজন বয়ফ্রেন্ড আছে, নাম আবির। ছেলেটা অত্যন্ত ভদ্র। অবশ্য তাদের রিলেশন হওয়াটার মধ্যে বেশিরভাগই অবদান নীলাদ্রিতার। ছেলেটা রুহির পিছনে ঘুরঘুর করত, তা নীলাদ্রিতা বেশ জানত।
একদিন ছেলেটাকে ডেকে জিজ্ঞেস করায় নীলাদ্রিতাকে পরপর করে সব বলে দেয়। তখন নীলাদ্রিতাই তাদের এক করে দেয়। রুহি শোন না, আমি না একজনকে দেখে ক্রাশ খেয়েছি, বুঝতে পারছি না। এক দেখাতে আমার মনের মাঝে তার জন্য ফিলিংস চলে এসেছে। ঘুমাতে গেলে তার বৃষ্টিময় মুখটা ভেসে আসে। বল কি করব? নীলাদ্রিতার মুখে প্রেমালাপ শুনে রুহি বেশম খায়। রুহি এটা কাকে দেখছে? যে প্রেম ভালোবাসার ধারের কাছেও নেই, তার মুখে আরেকজনের জন্য এমন কথাবার্তা শুনে বেশম না খেয়ে পারল না। রুহি তড়িঘড়ি করে বলে, লাইক সিরিয়াসলি? আমি কি ঠিক শুনতেছি? নীলাদ্রিতা নীলার মুখে ভালোবাসার নাম? তার ছেলেটার বর্ণনা শুনতে পারি? নীলাদ্রিতা রুহির দিকে চোখ পাকিয়ে তাকায়। তবে রুহি সত্যিটাই বলেছে। আজ পর্যন্ত কোনো ছেলের নাম পর্যন্তও সে বলেনি। আর আজকে এক ছেলেকে নিয়ে ফিলিংস বলে দিল। নিজের উপর রাগ হচ্ছে ভীষণ, তবুও কৌতূহল দমিয়ে রাখতে পারেনি। তার স্বপ্নের নায়কের বর্ণনা দিতে লাগে। সুঠামদেহী যুবক, জিম করা বডি, ঠোঁটগুলোতে লাল আভা, চোখের মণিগুলোতে হালকা বাদামি ভাব, এক কথায় চোখ ফেরানো মুশকিল। নীলাদ্রিতার মুখে এমন বর্ণনা শুনে রুহি অবাক হয়ে যায়। তার বান্ধবী ছেলেটার প্রেমে হাবুডুবু খাচ্ছে, তার বুঝতে বাকি নেই। তানভীর, আমি আমার মনের রানীকে পেয়ে গেছি। আমি যে শহরকে ঘৃণা করতাম, যে শহরটাতে গেলে আমার নিজেকে ধুলো মিশ্রিত মনে করতাম, যে শহর থেকে আমি পালিয়ে বেড়াতাম, সেই শহরে আমি আমার ভালোবাসাকে খুঁজে পেয়েছি। আমি ধুলো মিশ্র শহরকে আমার ভালোবাসার তিলোত্তমাকে খুঁজে পেয়েছি। আজ থেকে তিলোত্তমার শহরের ব্যবসার ডিল আমি করব। রিফাত দাদাভাইকে বলে দিস। নীলয়ের কথায় তানভীর হেসে দেয়। তার গম্ভীর বন্ধুটাও প্রেমে পড়েছে অবশেষে। তানভীর আর কিছু বলে না, মুচকি হাসি দিয়ে চলে যায়। মন্ত্রী ইশাক বসে আছেন সোফায়, বেশ চিন্তিত মনে হচ্ছে। ছেলেটা তার একেবারে উশৃঙ্খল হয়ে গেছে, এখন আর তার নিজের আয়ত্তে নেই। রাতভর বাহিরে চলাচল করে, বাজে নেশায় নিয়ে গেছে। উনি একজন ভালো মানুষ, কিন্তু ছেলেটা এমন হলো কেন? আর কিছু চিন্তা করতে পারছে না। স্ত্রীকে কতগুলো কথা শোনায়। তোমার জন্য আজ তোমার ছেলেটা এমন হয়েছে। তোমার ছেলে তোমার আশ করা পেয়ে পেয়ে আজ আমাদের কথার অবাধ্য। একদিন বুঝবেই আর ছেলের করা কাজের জন্য হাহাকার করবেই। সেই দিন আসতে আর বেশি দেরি নেই। ইশাক সাহেব কথাগুলো বলেই উপরের রুমে চলে যায়। ওনার স্ত্রী ছলছল চোখে তাকিয়ে থাকে। ছেলেটা আসলেই তাদের হাতের বাহিরে চলে গেছে। উনিও একটা দীর্ঘশ্বাস ফেলে উপরের রুমে চলে যায়। অর্ক, আজকে ভাসিটিতে দুজন হট ফিগার মাল দেখেছি। আমার চোখ সানা বড়া, এত হট এর আগে দেখিনি। আমার চাই এটাকে। শিহাবের কথায় অর্ক ড্রিঙ্ক করা অবস্থায় তাকায়, লোভাতুর ভঙ্গিতে হাসি দেয়। তার মানে কালকেই তাদের মিশন। তারা বাড়ি বসে মাতলামো করতে ব্যস্ত। মন্ত্রী ছেলে বলে কথা, ভিআইপি মানুষ। রাত প্রায় 2টা ছুঁই। নিলয় হাতে সিগারেট নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আজ আকাশটার মাঝে হাজারো তারকা খেলা করতে ব্যস্ত। আকাশের দিকে তাকিয়ে তারা শোনায় আর সিগারেট টানায় ব্যস্ত। যেদিন থেকে তা তিলোত্তমাকে দেখেছে, ওই দিন থেকে বুকের ভিতর যেন হাতুড়ি দিয়ে আঘাত করছে কেউ। ফার্স্ট লাভ মনে হয় এমনই হয়। চোখ বন্ধ করলেই তিলোত্তমার বৃষ্টি ভেজা মায়াবী মুখটা তার সামনে ভেসে ওঠে। অবশ্য সেটা তিলোত্তমার বায়োডাটা বের করে ফেলেছে। তিলোত্তমার আব্বু তিলোত্তমা শহরের এমবি, নাম আফতাব। তার ব্যাকগ্রাউন্ড সবই তার জানা। ভালোবাসার মানুষটাকে এক পলক দেখার জন্য নিলয় তিলোত্তমা শহরেই থেকে যায়। প্রতিদিন তিলোত্তমাকে দেখার প্রয়াসে ভার্সিটির সামনে যায়, যা সবার আড়ালে। আকাশের দিকে তাকিয়ে নিলয় বলে ওঠে, আকাশ, তোমাকে সাক্ষী রেখে বলছি, তিলোত্তমা শুধু আমার। তিলোত্তমাকে পাওয়ার প্রয়াস আমার কোনো দূরে যাবে না। নিলয়ের তিলোত্তমা, আমার ভালোবাসা, আমার আবেগ, আমার সব কিছু তাকে দিয়ে ঘেরা। তিলোত্তমাকে আমি অতি তাড়াতাড়ি আমার করেই নেব। কথাগুলো বলেই নিলয় ছাদ থেকে নেমে নিচে চলে যায়। রুহি আর নীলাদ্রিতা ভার্সিটিতে প্রবেশ করবে এমন সময় ফুটপাত থেকে একজন পিচ্চি ছেলে দৌড়ে তাদের সামনে আসে আর বলতে লাগে, নীল আবামনি, আপনার তো নইতা। ছেলেটার দিকে তারা দুজন ঘুরে তাকায়। ছেলেটার হাতে একগুচ্ছ গোলাপ ফুল, আর তা নীলাদ্রিতার দিকে ধরে রেখেছে। নীলাদ্রিতা আর রুহি বেশ অবাক হয়,
কারণ তাদের মাঝে কেউ নীল না, আর নীল তো ছেলেদের নাম। তাদের ভাবনার মাঝেই ছেলেটা বলে ওঠে, আফামনি, আপনার জন্য এগুলো একটা ভাইয়া বলেছে আপনাকে এগুলো দিতে, বলেছে নীল কালারের কাপড় পরা আপুটাকে দিতে, আর এখানে আফরি ছাড়া আর কেউ নাই, তাই এগুলো আপনার। কথাগুলো বলেই ছেলেটা নীলাদ্রিতার হাতে ফুলের গুচ্ছ ধরিয়ে দিয়ে চলে যায়। তারা দুজন এতক্ষণ ঘোরের মধ্যে ছিল। হুঁশ ফিরতে ফিরতেই ছেলেটা চলে যায়। নীলাদ্রিতা ফুলগুলোর দিকে ভালো করে তাকায়। ফুলের বুকের সাথে একটা চিঠি। নীলাদ্রিতা চিঠিটা খোলে। প্রিয় তিলোত্তমা, হয়তো বলবেন আমি তো তিলোত্তমা না, তবে আপনি কি জানেন আপনার নামটা আমি তিলোত্তমাই রেখেছি। এই ধুলো মিশ্রিত শহরে আপনি আমার তিলোত্তমা। আপনার বৃষ্টি ভেজা মুখ পানে তাকিয়ে আমি আমার অতীত, বর্তমান, এমনকি ভবিষ্যতও ভুলতে বসেছিলাম। আপনার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি। আপনাকে আমার খুব দরকার। আপনার মায়াবী মুখ আমার এই হৃদয়টাকে ঘায়েল করে দিয়েছে। আপনার ডাগর ডাগর আঁখি যুগল আমাকে আপনাতে নেশাক্ত করে দিয়েছে। আপনি হবেন আমার ভালো লাগার কারণ। আপনি শুধুই আমার। আর হ্যাঁ, নীল ড্রেসে আপনাকে পরীর ন্যায় লাগতেছে। এত সাজুগুজু করিয়েন না, তাহলে অন্যরা নজর দিবে, আর আমি তা মানতে পারবো না। আপনি আমার তিলোত্তমা, শুধুই আমার তিলোত্তমা। এটি ধরে নেন আপনার জন্য সাইকো কোনো এক ব্যক্তি। চিঠিটা পড়ে নীলাদ্রিতার চোখ চড়ক গাছ। এটাতে ভালোবাসা প্রকাশ করলো নাকি থ্রেট দিল বুঝতেই পারেনি। নীলাদ্রিতার কাছ থেকে চিঠিটা নিয়ে রুহি পড়ে মাথায় হাত দিয়ে বলতে থাকে, নীলাদ্রিতা, তোকে ট্রেড দিল নাকি? প্রেম প্রস্তাব বুঝতে পারছি না। যাই বলিস, লেখাটার গভীরতা মনে হচ্ছে বেশ। তাদের দুজনের কথার মাঝেই হুট করে একটা ছেলে এসে নীলাদ্রিতার সামনে হাঁটু ভাঁজ করে বলতে থাকে, নীলাদ্রিতা, তোকে ট্রেড দিল নাকি? প্রেম প্রস্তাব বুঝতে পারছি না। যাই বলিস, লেখাটার গভীরতা মনে হচ্ছে বেশ। তাদের দুইজনের কথার মাঝেই হুট করে একটা ছেলে এসে নীলাদ্রিতার সামনে হাঁটু ভাঁজ করে বলতে লাগে, আমি তোমাকে প্রথম দিক থেকে ফলো করতেছি। তোমাকে আমার ভালো লাগে। আই লাভ ইউ। ছেলেটার কথা শুনে রীতিমতো দুজন অবাক, কারণ মাত্র চিঠি আসা, আর এখন এই ছেলে প্রপোজ। কিছুই বুঝতে পারছে না। নীলাদ্রিতা ছেলেটাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুহিকে নিয়ে চলে যায়। এতক্ষণ ভার্সিটির বাহির থেকে একজোড়া চোখ রক্তবর্ণ করে তাদের দিকে তাকিয়েছিল। তার তিলোত্তমাকে প্রপোজ করা রাগে গজগজ করতে করতে গাড়ির কাজে আঘাত করে। পরক্ষণে কাকে যেন ফোন দিয়ে নিজ গন্তব্যে চলে যায়। জারুল তলায় বসে আছে রুহি আর নীলাদ্রিতা। ক্লাস শেষ করে দুজন সকালের কাহিনীগুলো মনে করে হাসছে। তাদের হাসির মাঝেই আবির এসে হাজির। আবিরকে দেখে রুহি আরও জোরে জোরে হাসছে। পুরো ঘটনা খুলে বললে আবিরও সাথে হাসতে থাকে। নীলাদ্রিতার শরীর চলে যাচ্ছে দুজনের হাসি দেখে। তোরা দুজন থামবি নাকি আমি চলে যাব? রাগ করিস কেন? আমরা তো তোর প্রশংসা করতেছি। একদিনে দুজন তোকে প্রপোজ করলো। তার বলতে শালিকা কার দেখতে হবে না, একেবারে কিউটের ডিব্বা। কি? তার মানে আমি অসুন্দর? আচ্ছা, আমি তো এখন পুরাতন হয়ে গেছি, তাই না? আবির বেচারা পড়ে গেল বিপাকে। কেন যে নীলাদ্রিতাকে কিউট বলতে গেল? আবিরের মুখের ভাবভঙ্গি দেখে তারা দুজন হেসে দেয়। তাদের হাসাহাসির মাঝেই হুড়মুড়িয়ে সকালে প্রপোজ করা ছেলেটা হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ পরা আছে। দেখে মনে হচ্ছে ইচ্ছে মতো কেউ মেরেছে। ছেলেটার এই অবস্থা দেখে তারা আশ্চর্য, কারণ সকালেই তো ভালো ছিল। তাদের কাউকে কথা বলার সুযোগ না দিয়ে ছেলেটা বলে, আম্মু, আমাকে মাফ করে দেন, আর জীবনে আপনার দিকে তাকানো দূরের, এই ভার্সিটি ছেড়ে দেব। আপনার উনি ভয়ঙ্কর হায়েনা। এই নেন, এটা আমি। আসি, আসসালামু আলাইকুম। কথাগুলো বলেই ছেলেটা চলে যায়। তাদের তিনজনের মাথার উপর দিয়ে গেল। তবে ছেলেটা একটা খাম দিয়ে যায়। নীলাদ্রিতা খামটা খুলে পড়তে লাগে। প্রিয় তিলোত্তমা, বলছিলাম না আপনি শুধু আমার, আপনাকে শুধু আমি দেখব। আপনার আশেপাশে আমি কোনো ছেলেকেই সহ্য করব না। আপনার মাঝে আমার প্রাণভরমা লুকিয়ে আছে। আমি চাই না আপনার মন আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে।
আপনার ভালোবাসা শুধু আমার জন্যই হওয়া চাই, আর কারোর জন্য না। আমি চাই না আপনাকে নিয়ে আর অন্য কেউ চিন্তা পর্যন্ত করুন। আপনার সব কিছুতেই যেন আমিই থাকি, আর আমি চাই আপনার মনের মাঝেই থাকতে। আর এই দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা নেই যে আমি জীবিত থাকবো আপনাকে ছাড়া। কিভাবে ছেড়েতেই বলুন তো? আজকে এতটুকু পর্যন্ত দিয়ে যাচ্ছি। আপনার দিকে কেউ যদি চোখ বড় করে তাকায়, তার চোখ আমি উপড়ে দেব। আপনি শুধু আমার, শুধুই আমার। চিঠিটা পড়ে নীলাদ্রিতার মুখ দিয়ে বের হয়ে আসে মিস্টার সাইকো। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। রুহি আর আবির হাবলার মতো তাকিয়ে থাকে। রুহি চিঠি নিয়ে পড়ে। সেও রীতিমতো অবাক। তার মানে তার বান্ধবী জীবনে ভিলেনের আগমন ঘটেছে। রাত 2টা ছুঁই ছুঁই। বারে বসে লাগাতার ড্রিঙ্কস করে যাচ্ছে অর্ক। এগুলো তার নিত্যদিনের কাজ। প্রতিদিন নতুন নতুন নারীর শরীর নিয়ে খেলা করাটা তার রুটিন। সাথে তো বন্ধুবান্ধব আছেই, সবগুলো বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান। শিহাব অর্কের কাছে এসে বলে, অর্ক, বাজিরে দুজন পরীর কথা বলেছিলাম, মনে আছে? তা কবে সেইগুলোকে আমার বিছানায় আনবো? শিহাবের কথাই অর্ক তার দিকে ঘুরে বাঁকা হাসি দিয়ে বলে, খুব তাড়াতাড়ি, তবে কিলারের দেওয়া কাজটা কমপ্লিট করে নেই, নাহলে ঝামেলা হবে আমাদের উপর। বিশ্বাস করে কাজটা দিয়েছে। কয়েকদিন পর ভার্সিটিতে ফাংশন হবে। কিলারকে ইনভাইট করা হয়েছে। সবাই জানবে মানবতা ফেরিওয়ালা দুঃখী জনগণের পাশে দাঁড়ানো রাজ মাহমুদ ওরফে বিজনেসম্যান আসবে। আর কালো দুনিয়ার রাজা তো কেউ জানে না। অর্কের কথায় শিহাব চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, কারণ শিহাবের কথা তারা সবাই শুনেছে, কিন্তু বিজনেসম্যান রাজ মাহমুদ কিলার তা আজ জানলো তারা। কালো দুনিয়ায় কিলার নাম বলেই সবাই চিনে, ভয়ঙ্কর হায়না একজন। আর সমাজে তাকে শান্ত ভদ্র সমাজসেবক হিসেবেই জানে চেনে। শিহাব আর নিতে পারছে না। অর্ক সব কিছু বলে তাদের। আজকে ভার্সিটিতে বিশাল অনুষ্ঠান। শহরের নামকরা বিজনেসম্যান রাজ মাহমুদ আসবে। ভার্সিটির সকলেই হৈ হুল্লোড়ে মেতে ওঠে, কারণ রাজ মাহমুদ উনি বয়সে নাকি বড়, কিন্তু দেখতে একেবারেই চকলেট পাই। আজকে রাজ মাহমুদ আসার কথা ভার্সিটিতে। রুহি আর নীলাদ্রিতা শাড়ি পরেছে। নীলাদ্রিতা নীল কালারের একটা শাড়ি পরেছে, আর রুহি কালো কালারের। একেবারেই দুজনকে পরি লাগছে। আবির তো রুহির পিছনেই পড়ে আছে, যদি কোনো ছেলে রুহির সাথে লাইন মারার চেষ্টা করে তার জন্য। আবিরের কাণ্ড দেখে দুজন হেসে গড়াগড়ি খাওয়ার উপক্রম। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। প্রধান অতিথি রাজ মাহমুদ স্টেজে বসে আছে। একে একে সবাই পারফরমেন্স করেছে। সবার লাস্টে নীলাদ্রিতা ডাক পড়ে স্টেজে নৃত্য করার জন্য। নীলাদ্রিতা অবাক, তার নাম তো সে দেয়নি, তাহলে কে দিল? রুহির দিকে তাকাতেই বুঝতে পারে, কারণ রুহি মিটিমিটি হাসছে। তার মানে রুহির কাজ এটা। চোখ গরম করে তাকাতেই আবার নীলাদ্রিতার নাম পড়ে। নিজের অনিচ্ছা সত্ত্বেও নৃত্য করতে হয় নীলাদ্রিতাকে। নীলাদ্রিতা যখন স্টেজে ওঠে তখন রাজ ফোনের দিকে মুখ করে রাখে। রোমান্টিক একটা গান প্লে হয়। তু সফর মেরা হ্যাঁ তু হি মেরি মঞ্জিল তেরে বিনা গুজারা এ দিল है मुश्किल तू मेरा खुदा तू ही दुआ में शामिल तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल मुझे आजमाती है तेरी कमी मेरी हर कमी को है तू लाज़मी जुनू है मेरी बनूं मैं तेरी काबिल तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल ये रूह भी मेरी ये जिस्म भी मेरा उतना मेरा नहीं जितना हुआ तेरा तूने दिया है जो वो दर्द ही सही तुझसे मिला है तो
গানের সাথে নীলাদ্রিতার পারফরমেন্স এতটা ভালো ছিল, ভার্সিটির সকলেই করতালি দিতে লাগলো। এতক্ষণ রাজ এক ধ্যানে নীলাদ্রিতার দিকে তাকিয়েছিল। বুকের বাঁ পাশে হাত দিয়ে বসে থাকে আর মনে মনে বলতে লাগে, এই এলোকেশি, তুমি আমার, এই রাজ মাহমুদের তুমি। তোমার নৃত্য আমাকে আকৃষ্ট করে দিয়েছে। তোমাকে পেতে আমি সব কিছু শেষ করে দিতে রাজি। কথাগুলো বলেই বাঁকা হেসে স্টেজ থেকে দূরে সরে যায়। এদিকে নীলাদ্রিতার দিকে দুজোড়া চোখ লোভাত দৃষ্টিতে তাকিয়ে আছে। বাঁকা হেসে বলে, তুমি আমার বিছানা না, আমার ঘরের রানী হবা। বেশ কিছুক্ষণ চলে যায়, সব কিছুই আগের মতো। তবে কিছু মানুষের মাঝে পরিবর্তন আসে। রাজ এখন প্রতিদিন খোঁজ খবর নেয় নীলাদ্রিতার। অর্ক ফোন দিয়ে আটতে ব্যস্ত কিভাবে নীলাদ্রিতাকে পাবে। সব কিছুই আস্তে আস্তে করতে হবে। আজ আকাশটা মেঘলাময়, ঝিরঝির বৃষ্টি, বাতাস বয়ে চলেছে। আজকে নীলাদ্রিতা আসেনি, আর বেশ কয়েকদিন আসতে পারবে না, কারণ তার মামা বাড়িতে গিয়েছে। রুহি আর আবির জারুল তলায় বসে আছে। তখনই তাদের সামনে আসে শিহাব। হে গার্ল, কেমন আছো? রুহি আর আবির হাসাহাসি করছিল। তখনই শিহাবের ডাকে সেদিকে তাকাই। শিহাবের কথায় পাত্তা না দিয়ে তারা তাদের কথাবার্তা বলায় ব্যস্ত। শিহাব এটাকে অপমানজনক বলেই মনে করে আবার ডাকে, কিন্তু রুহি পাত্তা দেয় না। এবার শিহাব কথা ছাড়াই রুহিকে তার দিকে ঘুরিয়ে গালে কিস করে বসে। এত দ্রুত কাজটা হয়ে গেছে তা তাদের অজানা। হিতাহিত জ্ঞান আসতেই রুহি কষিয়ে দুইটা থাপ্পড় মারে শিহাবের গালে। সাথে আবির কোনো কথা ছাড়াই নাক বরাবর একটা ঘুষি মারে। শিহাব ছিটকে মাটিতে পড়ে যায়। রুহি কান্না করে দেয়। আবির সাথে সাথেই রুহিকে নিজের বক্ষে নিয়ে নেয়। আমার গায়ে হাত দিয়েছিস, তাই না? এর ফল খুবই ভয়াবহ হবে। তোর জীবনে দিয়ে ঢুকাতে হবে, এর দাম মনে রাখিস। কথাগুলো বলেই শিহাব নাকে হাত দিয়ে রক্তগুলো সরিয়ে চলে যায়। আজকে অর্ক আসেনি, আর রুহিকে দেখে শিহাব ঠিক থাকতে পারেনি, তাই রুহিকে পাবার আশায় গিয়েছিল। কথাই আছে না, শকুনের চক্ষু সর্বদাই লাশ খুঁজে খাওয়ার জন্য, আর প্লেবয়রা সবসময় নিত্য নতুন মেয়ে খোঁজে। শিহাবের অবস্থাও তাই। বড়লোক বাবা মায়ের বিগড়ে যাওয়ার সন্তান। আবির রুহিকে নিয়ে একটা পার্কে চলে যায়। রুহি, দেখো আজকের দিনটা কেমন মেঘলা। আকাশের দিকে তাকিয়ে দেখো, তার ভেতর জমিয়ে রাখা কত শত কান্না জমিনে বর্ষণ করতে ব্যস্ত। পরিবেশটা দেখো কি অদ্ভুত, তাই না? এই তিলোত্তমা, এই ব্যস্ত শহরটার মানুষগুলোকে দেখো, সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। রুহি, আমি এই ব্যস্ত শহরটার, এই ব্যস্ততার ভিড়ে তোমায় খুঁজে পেয়েছি। ভালোবাসি তোমায়। হয়তোবা সবার মতো করে বলতে পারবো না, তবে আমি আমার মতো করে তোমাকে নীরবে ভালোবাসতে পারবো। তোমার ভালোবাসার ছায়াতলে একটু জায়গা দিবে? আমি আজন্ম তোমায় ভালোবেসে যাব। আবিরের দিকে ঘুরে শক্ত করে জড়িয়ে ধরে। ভালোবাসার মানুষটার কাছ থেকে এভাবে ভালোবাসি শব্দগুলো শুনলে কোনো নারী ঠিক থাকতে পারে না। রুহিও সেম। আবিরের মুখে ভালোবাসি শুনে আর নিজেকে স্থির রাখতে পারেনি, জাপটে ধরে তাকে। আজ তাদের ভালোবাসার সাক্ষী হিসেবে রয়ে গেল মেঘলাময় আকাশ, বৃষ্টি আর শুনশান এই পার্ক। 3 দিন পর আজকে নীলাদ্রিতা ভার্সিটি যাবে। রুহিকে কল দিয়েছে, তবে রুহির ফোন বন্ধ। মামা বাড়ি থাকাকালীন অনেক ফোন দিয়েছে, কিন্তু রুহির ফোন বন্ধ। নীলাদ্রিতা চিন্তায় পাগল প্রায়। আজকে নিজ থেকেই সকাল সকাল ভার্সিটি এসেছে। জারুল তলায় এসে বসে আছে। আবির বা রুহির আসার কোনো খবর নেই। নীলাদ্রিতার একদিকে রাগ হচ্ছে, আবার অপর দিকে ভয়। কিছু হলো না তো আবার? অনেকক্ষণ হয়ে গেল, তাদের আসার কোনো খবর নেই। নীলাদ্রিতা ক্লাসরুমে যায়, সেখানেও কেউ নেই। যখন ক্লাসরুম থেকে বের হবে তখন একজন বলে ওঠে, নীলা, এতদিন কোথায় ছিলি? ভার্সিটির খবর কিছু জানিস? না তো। কি বলিস? তোর বান্ধবী রুহিকে তার বয়ফ্রেন্ড আর ফ্রেন্ডরা মিলে ধর্ষণ করেছে, আর এটার জন্য রুহি আত্মহত্যা করে। তুই জানিস না? মেয়েটির কথা শুনে নীলাদ্রিতার শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। কি বলতো মেয়েটি আবির আর রুহির বিষয়ে? নীলাদ্রিতা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটি কয়েকবার নাড়া দিতেই হুঁশ ফিরে আসে। আপনার মাথা ঠিক আছে? কি বলতেছেন ধারণা আছে? আবির কেন এমন করবে?
বিশ্বাস করবে না জানি, তাই বাকিদের জিজ্ঞেস করতে পারো। আর আবিরকে পুলিশ নিয়ে গেছে। কথাগুলো বলেই মেয়েটি চলে যায়। নীলাদ্রিতা আর দেরি না করে বাসায় চলে যায়। বাসায় গিয়ে চিল্লিয়ে কান্না করা লাগিয়ে দেয়। নীলাদ্রিতার কান্নায় তার মা নীলিমা বেগম রান্নাঘর থেকে দৌড়ে আসে। নীলাদ্রিতা তার মাকে গিয়ে জড়িয়ে ধরে কান্না শুরু করে। কি হয়েছে বল আমায়, কেউ কিছু বলেছে? বল মা, কান্না করতেছিস কেন? নীলাদ্রিতা কান্না করেই যাচ্ছে। উনি না পেরে আহনাব সাহেবকে কল করেন। মেয়ের এই অবস্থা শুনে আহনাব সাহেব অফিস পেলে চলে আসেন বাড়িতে। বাড়িতে এসে দেখে নীলাদ্রিতা গুটিসুটি মেরে শুয়ে ঘুমিয়ে আছে। নীলিমা বেগমকে জিজ্ঞেস করায় কিছুটা বলতে পারে না। রাত প্রায় 10টা ছুঁই ছুঁই। নীলাদ্রিতার ঘুম ভেঙেছে অনেক আগে। ভার্সিটির সব কাহিনী বলার পর আহনাব সাহেব বললেন কালকে সকালে মেয়েকে নিয়ে থানায় যাবেন। নীলাদ্রিতা বেশ খুশি, কারণ তার মন বলছে আবির এমনটা করেনি। আবির সাদাসিধে একটা ছেলে, আর রুহিকে অসম্ভব ভালোবাসে, তাও নীলাদ্রিতার অজানা নয়। অর্ক, রুহি কানি তো আমার শেষ করেছি, কিন্তু রুহির সাথে যে মেয়েটা ছিল ওটা এখানকার এমপি আহনাব সাহেবের মেয়ে। আমাদের বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করবে, আর এটা নিয়ে কাহিনী করলে আমরা ফেসে যাব। শিহাবের কথায় অর্ক হেসে ওঠে আর বলে, আমি মন্ত্রীর ছেলে, সেটাও কথা না। আমাদের সাথে কে আছে বলতে পারিস? অন্ধকার জগতের কিলার আমাদের সাথে আছে। রুহিকে প্রথমে ধর্ষণ করেছে, কিলার করেছে, তাই আমাদের বাঁচারও দায়িত্ব কিলার নেবে, চিন্তা করিস না। সকাল 10টা। নীলাদ্রিতা আর আহনাব সাহেব থানায়। আবিরকে আনা হয়েছে তাদের সামনে। সারা রাত আবিরকে টর্চার করা হয়েছে, দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও নেই। নীলাদ্রিতা আহনাব সাহেবকে বলেছে আবিরের সাথে কথা বলতে চাই। আবির আর নীলাদ্রিতা মুখোমুখি বসে আছে। নিস্তব্ধতা বিরাজ করছে। নীরবতা ভেঙে নীলাদ্রিতা বলে, আবির সব কিছু আমাকে বলো, কি হয়েছে? আমি জানি তুমি কিছু করনি, তবু আমাকে জানতে হবে কি হয়েছে, সব কিছু বলো। আমি বললেই তুমি বিশ্বাস করবে না নীলাদ্রিতা, আর আমি এখন দোষী, তাই আমাকে আমার মতো ছেড়ে দাও। তুমি জানো তুমি কি বলতেছ? আবির, আমি জানি তুমি কিচ্ছু করনি। তুমি রুহিকে কতটুকু ভালোবাসো তা আমি জানি। প্লিজ আমাকে বলো পুরো কাহিনী। আচ্ছা, তাহলে শোনো। আবির ওই দিনের ঘটনাটা বলল। নীলাদ্রিতা শুনে হতভম্ব হয়ে যায়। নীলাদ্রিতা আবারও প্রশ্ন করে, পরে কি হয়েছে? আবির আবার বলতে লাগে, আমি আর রুহি ভার্সিটি এসে ক্লাস শেষ করে যখন রাস্তা পার হব, তখনই একটা গাড়ি এসে আমাদের দুজনকে তুলে নিয়ে যায়। ঘটনা এত তাড়াতাড়ি হয়েছে, আমরা বুঝে ওঠার আগেই আমাদেরকে অজ্ঞান করে ফেলে। যখন আমার হুঁশ আসে, দেখি আমাকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে, আর তার পাশে রুহি। শালা, আমাকে মেরেছিস তাই না? এখন তোর সামনে আমরা সবাই মিলে ভোগ করব। দেখবো তুই কি করিস। অর্ককে শুরু করবে আমি না তুই। আরে শান্ত হ, আমি বা তুই কেউ শুরু করব না, শুরু তো করবে কিলার। একটু পরেই একজনের আগমন ঘটে। তাকে দেখে আমার মাথা ঘুরে যাওয়ার অবস্থা, কারণ সে আর কেউ না, বিজনেসম্যান রাজ মাহমুদ ছিল। আর অর্ক তাকেই কিলার বলেছে, তার মানে অন্ধকার জগতের কিং রাজ মাহমুদ। তারা সকলেই একের পর এক রুহির সাথে। আবির আর কিছু বলতে পারে না। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। নীলাদ্রিতার চোখেও পানি। সাইডে দাঁড়িয়ে আহনাব সাহেবও সব শুনেছে। তারা আমাকে ঘুমের ঔষধ দিয়ে রুহির সাথে পিকচার তোলে। এটাই পুলিশ পেয়ে আমাকে দোষী মনে করে। আমি দোষী, নিজের ভালোবাসাকে বাঁচাতে পারিনি। আমি অপরাধী, আমার ফাঁসি হওয়া উচিত। আমি বাঁচতে চাই না। আবিরের পাগলামি দেখে রুহি বের হয়ে আসে। আহনাব সাহেব নীলাদ্রিতাকে আশ্বাস দেয় আবিরকে উনি বের করবেই, আর রুহির বিষয়টাও সাথে যারা জড়িত তাদের শাস্তি দিবেন। নীলাদ্রিতা আহনাব সাহেবকে জড়িয়ে ধরেন। একটু পরেই আহনাব সাহেবের ফোনে একটা কল আসে। ওপাশের কথাগুলো শুনে আহনাব সাহেবের চোখ লাল হয়ে যায়। পরক্ষণে উনি বলেন, ওপাশ থেকে বলে, এমপি সাহেব কেমন আছেন? ওহো, আমাকে তো চিনবেন না। আচ্ছা, আমি বিজনেসম্যান রাজ মাহমুদ বলছি। আশা করছি আমাকে চিনতে পেরেছেন। বলেন কি জন্য কল করা?
আচ্ছা, কাজের কথায় আসি। আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। হয়তো আপনার মেয়েকে বিয়ে করব বলেই এখনো আমি কুমারা। রাজের কথাগুলো শুনে আহনাব সাহেবের চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। রাজ প্রায় আহনাব সাহেবের বয়সী, তা উনি আগ থেকেই জানেন। আর এখন তো রাজের কুকীর্তি সব সামনে এসেই গেল। কালো দুনিয়ার কিং কিলার স্বয়ং রাজ মাহমুদ ওরফে ছদ্মবেশী বিজনেসম্যান। উনি ফুসফুস করতে করতে বললেন, জানোয়ারের বাচ্চা শালা, তোর সাহস তো কম না। আমার মেয়ের দিকে তাকাস। তুই যেই হোস না কেন, তোর আশা কোনোদিন পূর্ণ হবে না শালা। এতক্ষণে হয়তো জেনে গেছিস আমি কে। শুধু এই শহর আর এই দেশেই নয়, বিশ্বের 30টি দেশে এই রাজ মাহমুদ। সরি, তুই তো হয়তো আমার আসল নাম জেনে গেছিস, খিলার। রাজত্ব চলে। তোর মতো এমপি আমার পকেটে, তাই ভালোই ভালোই তোর মেয়েকে আমার সাথে বিয়ে দে। তোকে আমি মন্ত্রী বানিয়ে দেব। আর যদি না দিস তাহলে আমার হাতে প্রাণ যাবে। কালকেই বিয়ের সব কিছুর ব্যবস্থা কর, আমি আসছি। রাজ কল কেটে দিতেই আহনাব সাহেবের চোখ দিয়ে যেন আগুন বের হবে। নীলাদ্রিতা ওনার পাশেই ছিল। মেয়েকে উনি খেয়ালই করেননি। নীলাদ্রিতা কয়েকবার ওনাকে ডাকে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। তাই শরীরে হাত দিয়ে আলতো ধাক্কা দেয়। আব্বু কোথায় হারিয়ে গেছে? আর কলেই বা কে ছিল বলো তো? মেয়ের কথায় ভাবনা থেকে বের হয়, মেয়ের দিকে তাকাই। তার এই নিষ্পাপ মেয়েটাকে কিছুতেই পশুটার হাতে তুলে দিবেন না। মেয়ের গালে আলতো হাত দিয়ে বলে, না রে মা, কিছু না। একটা খারাপ মানুষ ফোন দিয়েছিল, তাই এমন বকাবকি করছি। চল বাড়ি চল। কথাগুলো বলেই নীলাদ্রিতাকে নিয়ে থানা থেকে বের হন। এতক্ষণ থানায় ছিল, এমপি বলে কথা, তাই কারো সাহস হয়নি কিছু বলার। ভাই কি করা, এমপি যদি পোল্ট্রি নেই তখন কি করবেন? আর এই এমপি অনেক সৎ লোক, তাই প্রতিবার তিনি নির্বাচিত হয়েছে। একটা প্রবাদ আছে না, হাতি বেদরে পড়লেও চামচিকাও লাথি মারে। তাই সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। এমপিকে মেরে দিব, কাহিনী শেষ। এদিকে আহনাব সাহেব নীলাদ্রিতাকে বাড়ি পৌঁছে দিয়ে চলে আসে মন্ত্রীর বাড়ি। সোফায় বসে আছে তারা দুজন। আহনাব সাহেব সব ঘটনা খুলে বলল ওনাকে। সব শুনে উনি হতভম্ব হয়ে যান। তার ছেলে কতটা নিচে নেমে গেছে। স্ত্রীকে বলেছিল অচিরেই তার ছেলের কাণ্ডকাহিনী ফাঁস হবে, তখন যেন আফসোস না করে। আর আজকে তাই হলো। তবে রাজ মাহমুদ কিলার কথাটা হজম করতে পারেনি। কিলার তাদেরকে অতিষ্ঠ করে রেখে দিয়েছে। দীর্ঘশ্বাস ছেড়ে উনি বললেন, দেখো আহনাব, তোমাকে আমি অনেক আগের থেকেই চিনি, আর তোমার সাথে আমার সম্পর্কটাও অনেক ভালো। তবে আমার ছেলের বিচার আমি করব, যতটুকু করার হয়। কিন্তু রাজ মাহমুদ মানে কিলার, তারটা কিভাবে করব? সে ইচ্ছে করলে আমার মতো মন্ত্রীকে 2 সেকেন্ডে মেরে ফেলতে পারে। আর যেহেতু কিলার বলেছে তোমার মেয়েকে বিয়ে করতে চায়, তাহলে ধরে নাও তাকে আটকানোর মতো শক্তি কারোর কাছে নেই। যদি তোমার মেয়ের জীবন বাঁচাতে চাও, তাহলে মেয়েকে কোথাও লুকিয়ে রাখো। কিলারের সাথে লড়াই করার শক্তি প্রশাসনের কারোর কাছে নেই, বুঝতেই তো পারছো। বেশ কয়েকটি দেশে তার রাজত্ব চলে, আমরা তার কাছে পুঁটি মাছ। জি আচ্ছা, আজকেই মেয়েকে বিদেশে পাঠিয়ে দেবো, তবুও কিলারের হাতে দেব না। কথাগুলো বলেই আহনাব সাহেব চলে যান। মন্ত্রী সোফাতেই বসে থাকে। ছেলেটা কতটা নিচে নামতে পারে তা বোঝার বাকি নেই। নীলাদ্রিতা, মা তোকে কিছু কথা বলবো, শুনতে হবে, মানতে হবে। জি বাবা, বলো, পালন করার চেষ্টা করব। কি বলবে বলো। তুই আমাকে কতটুক ভালোবাসিস? কোনো প্রশ্ন না, উত্তর চাই। আব্বু, তোমাকে কতটা ভালোবাসি তা বলতে পারবো না, তবে আমার জীবন তোমার জন্য। তাই বলবো, তোমার জন্য হাসতে হাসতে সব ছাড়তে রাজি। নিজের জীবনটা দিতেও দুবার ভাববো না। তুমি আর মা ছাড়া আমার আছেই বা কে? তোমরাই তো আমার বেঁচে থাকার উৎস। তাহলে তোকে আজকেই আমাদের ছেড়ে লন্ডনে যেতে হবে। বাকি পড়াশোনা ওখানেই কমপ্লিট করবি, কথা দে। আহনাব সাহেবের কথাগুলো শুনেই নীলাদ্রিতা বরফ হয়ে যায়। জীবনে কখনো তাদের দুজনকে ছাড়া থাকেনি, তারাও থাকতে দেয়নি। আর আজ
পড়াশোনার জন্য বাইরে যেতে বলতেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আব্বু, তোমাদের ছেড়ে আমি কোনো কথা হবে না আম্মু, তুমি আজকেই যাবে, একটু পর বের হবে। তোমার আম্মু সব কিছু গুছিয়ে রাখবে। কথাগুলো বলেই আহনাব সাহেব চলে যান। নীলাদ্রিতা চুপসে যায়, কারণ আব্বু আম্মু ছাড়া এক সেকেন্ডও থাকেনি। আর আজকে কিনা তাদের ছেড়ে চলে যাবে, কিন্তু বুঝতে পারছে না। কি থেকে কি হয়ে গেল। সবই তো ঠিক ছিল, তবে আব্বু ফোনে একটা কল আসার পর থেকেই উল্টো পাল্টা শুরু হলো। বিকেল 5টা। নীলাদ্রিতাকে আহনাব সাহেব জিজ্ঞাসা করে, আম্মু রেডি তুমি? তাড়াতাড়ি করো, ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। নীলাদ্রিতা আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মেয়ের কান্নায় উনিও কান্না করে দেয়। এদিকে আহনাব সাহেব তাড়াহুড়ো করছেন। নীলাদ্রিতাকে নিয়ে যখন বের হবে তখনই, শ্বশুরমশাই এত তারা কিসের? আমাকেও নিয়ে যান, একমাত্র জামাই বলে কথা। জঙ্গলে কেউ আগমন করার পূর্বে সিংহের কানে কবর চলে যায়, বিকজ সে জঙ্গলের রাজা। আর তুই আমার রাজ্য থেকে আমার জিনিসকে দূরে পাঠানোর ব্যবস্থা করতেছিস। কথাগুলো বলেই কিলার আহনাব সাহেবের গলা চেপে ধরে। নীলাদ্রিতা আর নীলিমা বেগম চিল্লিয়ে যাচ্ছে, একটু পর ছেড়ে দেয়। তুই যা করবি করে নে, আমার মেয়েকে তোর মতো লম্পট খুনির সাথে কোনোভাবেই বিয়ে দেব না। তুই বাধা দিবি, তাই না? তুই বাধা দিবি। আর যদি তুই না থাকিস তখন কেমন হবে? কথাটা বলেই কিলার পিস্তল বের করে আহনাব সাহেবের কপালে শুট করে দেয়। আহনাব সাহেবের নিথর দেহ ফ্লোরে পড়ে থাকে। নীলিমা বেগম চিল্লিয়ে ওঠে চোখের সামনে স্বামীর লাশ দেখে। নীলাদ্রিতা স্তব্ধ হয়ে যায়, আহনাব সাহেবের লাশের দিকে তাকিয়ে থাকে। কিলার কোনো প্রমাণ রাখতে চায় না। নীলিমা বেগমের দিকে পিস্তল তাক করে আবার কি মনে করে নামিয়ে নেয়, আর তার লোকেদের বলে নীলিমা বেগমকে নিয়ে যেতে। কিলার নীলাদ্রিতাকে টাচ করতেই ছিটকে দূরে সরে যায়। আপনি খুনি আমার বান্ধবীর, আমার আব্বু এদের খুনি। কি দোষ করেছিল তারা? আপনি তাদের মেরে ফেললেন। আমি ক্ষমা করব না আপনাকে, আমি পুলিশের কাছে যাব। এগুলো বলেই নীলাদ্রিতা ফ্লোরে বসে পড়ে কান্না করতে থাকে। তখনই তার মনে আসে চিঠির কথা। প্রিয় তিলোত্তমা, বলেছিলাম না আপনি শুধু আমার, আপনাকে শুধু আমি দেখব। আপনার আশেপাশে আমি কোনো ছেলে সহ্য করব না। আপনার মাঝে আমার প্রাণ ভোমরা লুকিয়ে। আমি চাই না আপনার মন আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে। আপনার ভালোবাসা শুধু আমার জন্যই হওয়া চাই, আর কারোর জন্য না। আমি চাই না আপনাকে নিয়ে কেউ চিন্তা পর্যন্ত করুক। আমি চাই না আপনার আত্মা, আপনার মন, আপনার সব কিছুতে আমিই থাকি। আর আমি চাই আপনার মনের মাঝে থাকতে। আর এই দুনিয়ার মাঝে এমন কোনো জায়গা নেই আমি জীবিত থাকব আপনাকে ছাড়া। আর এই ছেলে আপনাকে প্রপোজ করেছে, কিভাবে ছেড়ে দিই বলুন? তাই আজকে এইটুকু দিয়েছি। আপনার দিকে কেউ চোখ বড় করে তাকালেও তার চোখ উপড়ে দেব। আপনি শুধু আমার, শুধুই আমার। মিস্টার সাইকো, কোথায় আপনি? আমার আপনাকে খুব দরকার। আপনিই তো বলেছিলেন আমার দিকে কেউ তাকালে তার চোখ উপড়ে দেবেন। আজ আমার দিকে তাকাচ্ছে না। আমার মুখের হাসি সারা জীবনের জন্য কেড়ে নিয়েছে। আপনি কোথায়? আমার আপনাকে খুব দরকার, খুব। কথাগুলো বলেই নীলাদ্রিতা কান্নায় ভেঙে পড়ে। তখনই কিলার নীলাদ্রিতাকে টান দিয়ে তার বাহু ডোরে নিয়ে নেয় আর বলে, আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিবে এমন সাহসের মানুষ এখনো পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। এখানে আমার রাজত্ব চলে। সে একদিন না একদিন আসবে। আমার মিস্টার সাইকো আসবে, আমাকে খোঁজে বের করবে। সেই দিন হয়তো তোর শেষ দিন। আমার দিকে যে চোখ তুলে তাকিয়েছিল তার চোখ উপড়ে নিয়েছে। আর তুই তো আমার মুখের হাসি কেড়ে নিয়েছিস। চিন্তা কর তোর কি করবে। নীলাদ্রিতা কথাগুলো বলে পাগলের মতো হাসতে থাকে। কিলার মনে করে নীলাদ্রিতা পাগল হয়ে গেছে। অর্ককে ডাক দিয়ে বলে জঙ্গলে তাদের বাংলো বাড়িটাই যেন নীলাদ্রিতাকে রাখে। অর্ক নীলাদ্রিতাকে নিয়ে যায়। এভাবেই প্রায় 1 বছর চলে যায়। নীলাদ্রিতাকে জঙ্গলের বাড়িটাই আটকে রাখে। তিলোত্তমা, আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। তোমার চোখের মায়ায় পড়ে গিয়েছি।
তুমি আমার না দেখা ভালোবাসা। আমি ইচ্ছে করলেই তোমাকে দেখতে পারতাম, কিন্তু দেখিনি। বলতে পারো ইচ্ছে করেই দেখিনি, কারণ আমি তোমার চোখে আটকে গিয়েছি। তোমার মুখমণ্ডল দেখলে আমাকে পাওয়াই যাবে না। তবে তুমি যদি আমাকে দেখাও, আমি দেখতে রাজি। ভালোবাসি তোমাকে। এই সাইকো তোমার জন্য সব কিছুই করতে পারবে। নীলাদ্রিতা নিলয়ের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, চোখের পলক ফেলছে না। এই সুঠামদেহী যুবকটা তাকে ভালোবাসে। চোখের মণিগুলো হালকা বাদামি, ঠোঁটগুলোতে লালচে ভাব, ফর্সা শরীরের অধিকারী। এক কথাই অসাধারণ। এই যুবক তাকে ভালোবাসে, তাকে দেখার জন্য বায়না করছে। এত সহজে দেখা দিলে হবে না। আজকে সে ওড়না দিয়ে মুখ ঢেকে রেখেছে, শুধু চোখগুলো দেখা যাচ্ছে। আজকে বাড়ি থেকে বের হলেই হিজাব দিয়ে মুখ ঢেকে বের হয়। তিলোত্তমা, কি ভাবছো এভাবে? নাকি আমাকে থেকে তুমিও পড়ে গিয়েছো? নীলয়ের কথায় নীলাদ্রিতা ভ্যাবাচাকা খেয়ে যায়। মিস্টার সাইকো বলে কি, আর বুঝলোই বা কীভাবে? না, তাকে কপট রাগ দেখাতে হবে। এই যে মিস্টার সাইকো, আমি কেন আপনার প্রেমে পড়তে যাব? চিঠির মধ্যে লিখেছিলেন এখানে আসতে, আর কি কালি দিয়ে লিখেছিলেন? আমি পড়ার পরপরই লেখাটা গায়েব হয়ে গিয়েছিল। নীলাদ্রিতার কথায় নিলয় হাসতে থাকে, পরক্ষণে বলে, ওসব বাদ দাও, আমি তোমার মায়াবী মুখটা দেখতে চাই। সুযোগ কি দেবে? নীলাদ্রিতা নিলয়কে রেখে হাঁটা ধরায় সামনের দিকে। একটু যাওয়ার পরই পিছনে ফিরে বলে ওঠে, এই যে মিস্টার সাইকো, লেগে থাকেন। মেয়ে মানুষ এত তাড়াতাড়ি পটে না, তবে বেশি লেগে থাকলে পড়তেও পারি। কথাগুলো বলেই নীলাদ্রিতা চলে যায়। নিলয় বুঝে যায় এটা তার গ্রিন সিগন্যাল। ইয়াহু বলেই সেও চলে যায়। হঠাৎ নীলাদ্রিতার ঘুম ভেঙে যায়। তার মানে সে নিলয়কে নিয়ে স্বপ্ন দেখছিল। ওই দিন নিলয়ও বলেছিল, তিলোত্তমা, তুমি আমার, একান্তই আমার। তুমি আমার নেশাক্ত ভালোবাসা। এই নেশা আমার কোনোদিনও যাবে না। তার মানে তোমাকে আমার লাগবেই। অন্য কেউ তোমার দিকে তাকালে আমি তাকে টিকিট ছাড়াই উপরে পাঠিয়ে দেব। ভালোবাসি তোমাকে। তুমি শুধু আমার মতেই থাকবে, আর কারো মতে না। মিস্টার সাইকো, কোথায় আপনি? আপনার তিলোত্তমা কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। আপনি এসে নিয়ে যান। আমি আর সহ্য করতে পারছি না। আমার দুধের সাথে কি যেন দেয়, এটা খাবার পর আমি আমার মধ্যে থাকি না, অনেক কষ্ট হয়। প্লিজ আমায় নিয়ে যান এসে। কথাগুলো বলেই নীলাদ্রিতা কান্নায় ভেঙে পড়ে। সে জানে না তার মা কোথায়। জিজ্ঞেস করলে কেউ কিছু বলেও না। একজন তো বলেই দিয়েছিল আপনার আম্মুকে মেরে দিয়েছে। তখনও নীলাদ্রিতা খুব কেঁদেছিল। 1 বছর পর। ভাই 1 বছর হয়ে গিয়েছে নীলাদ্রিতাকে দুধের সাথে ড্রাগস দিচ্ছি। এখন তো পেছনের স্মৃতি সব ভুলে গিয়েছে। তা কিলারকে আসতে বলেন, ওনাকে নিয়ে যেতে। কিলার হচ্ছে লন্ডনে। মাফিয়াদেরকে নিয়ে ঝামেলা হয়েছে। রকস্টার নামে একজন মাফিয়ার আগমন হয়েছে নাকি। সে অনেক দেশে নিজের রাজত্ব কায়েম করে রেখে দিয়েছে, যার জন্য নাকি কোনো মাফিয়া অবৈধ কোনো কাজ করতে পারে না। যে অবৈধ কাজ করার চেষ্টা করে তাকে মেরে ফেলে রকস্টার নামে মাফিয়া। তার জন্য কিলার আসতে পারবে না। আচ্ছা বস, ঠিক আছে। তবে এটা আবার কোন মাফিয়া? মনে হচ্ছে পাওয়ারফুল কেউ। পাওয়ারফুল না হলে কি বেশ কয়েকটা দেশ নিজের দখলে আনতে পারে? যাই হোক, আমি বের হচ্ছি। নীলাদ্রিতাকে দেখে রাখিস। কথাগুলো বলেই অর্ক চলে যায়। সন্ধ্যা হয়ে গিয়েছে। বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে। মনে হয় আকাশের বুক চিরে এক কান্না প্রবাহিত হচ্ছে। বাহিরটা অন্ধকারাচ্ছন্ন, বলতে গেলে বিদঘুটে অন্ধকার। নীলাদ্রিতা ঘরে বসে আছে। তখনই রুবেল তার রুমে যায়। নীলাদ্রিতা বলে ওঠে, ভাইয়া, আমাকে একটু বাহিরে নিয়ে যাবে? অনেক দিন ধরে বাহিরটা দেখি না। আর আজকে আকাশটা মেঘমালা দিয়ে ভরপুর। আকাশটা গর্জন দিচ্ছে। আমার না দেখতে খুব মন যাচ্ছে। একটুখানি দেখাবে ভাইয়া? নীলাদ্রিতার কথায় রুবেলের মনে মায়ার সঞ্চার হয়। বাচ্চা ফেসটাকে দেখে আর না করতে পারেনি। যেহেতু এটা জঙ্গলে বাড়ি, তাই ছাদে না নিয়ে নিচেই নিয়ে যায়। তবে শর্ত 5 মিনিট পরে আবার চলে আসতে হবে। নীলাদ্রিতাকে নিয়ে রুবেল নিচে যায়। সেও পাশে দাঁড়িয়ে আছে। তখনই তার নাম্বারে একটা ফোন আসে। হাতে নিয়ে দেখে বউ ফোন করেছে। বেচারা রোমান্টিক মুডে চলে যায়। বৃষ্টির দিন বলে কথা,
বউয়ের সাথে কথা বলার জন্য সাইডে গিয়ে অন্যদিকে ফিরে দাঁড়ায়। এই সুযোগটাই নীলাদ্রিতা খুঁজছিল। যখন রুবেল অন্যদিকে তাকিয়ে কথা বলায় ব্যস্ত, তখনই নীলাদ্রিতা সেখান থেকে পালায়। গেট খুলে যখন বের হয় তখন আওয়াজ ভেসে আসে। রুবেল তাকিয়ে দেখে নীলাদ্রিতা পালাচ্ছে। তখন সে চিল্লিয়ে বলে, তোরা কই রে? নীলাদ্রিতা পালাচ্ছে, ধর গিয়ে। স্যার এসে না দেখলে আমাদের খবর আছে। তখন তার চেলারা বের হয় পিছু ছুটে। আমি দৌড়াচ্ছি, কিন্তু কোথায় যাব বুঝতে পারছি না। বেশ একটুখানি দৌড়ানোর পর পাশ থেকে গাড়ির লাইট দেখা যাচ্ছিল, সেই দিকে দৌড়াই, আর কিছু মনে নেই। এতক্ষণ সকলেই মনোযোগ দিয়ে নীলাদ্রিতার কথাগুলো শুনছিল। সকলের চোখে পানি। এতটুকু একটা মেয়ের জীবনে কতই না ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে। নিজের চোখের সামনে বাবাকে হত্যা করা হয়েছে। সকলেই নিশ্চুপ। ঘরে কারোর মুখে কোনো প্রকার কথা নেই। নীরবতা ভেঙে নীলাদ্রিতা বলে উঠল, মিস্টার সাইকো, আপনি খুব পচা, খুব। আমি আপনার অপেক্ষায় ছিলাম কবে এই আজব থেকে আমাকে নিয়ে যাবেন, কিন্তু আপনি আসেননি। আমার আপনাকে দরকার ছিল, খুব দরকার। কথাগুলো বলে নীলাদ্রিতা কান্নায় ভেঙে পড়ে। নিলয়ের চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে। হঠাৎ তার বড় আব্বু অসুস্থ হয়ে পড়ে। রিফাত ভাইও বাড়িতে ছিল না। বড় আব্বুকে নিয়ে হাসপাতালে ঘোরাঘুরি করতে করতে বেশ কিছুদিন চলে যায়। সে খুব করে আসতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতিটা খুবই ভয়াবহ ছিল। তাই ইচ্ছের বিরুদ্ধে হয়েও তাকে এখানেই থাকতে হয়েছে। বেশ কিছুদিন পর সে গিয়েছিল, কিন্তু পায়নি। কলেজে গিয়েও সেখানে বলেছে নীলাদ্রিতা নাকি আর ভার্সিটিতে আসে না। তার ফ্যামিলির কথাও কেউ জানে না। সে অনেকবার জানতে চেয়েছে, কিন্তু ফলাফল শূন্য। একজন স্বনামধন্য এমবি কোথায় গিয়েছে কেউ জানে না। তার জন্য তিলে তিলে কষ্ট পেয়েছে সে। কিছুতেই কাউকে ছাড়বে না। নিলয় বাড়ির সবার সামনেই নীলাদ্রিতাকে জড়িয়ে ধরে আর কানের কাছে মুখ নিয়ে বলে, তিলোত্তমা, আমার তিলোত্তমা, তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, তোমাকে যারা কষ্ট দিয়েছে, যারা তোমার ফ্যামিলির সাথে অন্যায় করেছে, তাদের তোমার এই মিস্টার সাইকো কুত্তাদের মতো চৌরাস্তার মধ্যে ঝুলে রাখবে। তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, তোমার সাইকোয়ের এটা ওয়াদা। কথাগুলো বলে নিলয় তার তিলোত্তমার মাথায় একটা চুমু হেঁকে দেয়। তাকে ছেড়ে দিয়ে বাইরে এসে ফোনটা হাতে নিয়ে, রক্তের খেলায় মেতে ওঠার সময় হয়ে এসেছে। আগে রক্ত নিয়ে খেলে নিজের মনের খোশ মেটাতাম, আর এখন আমার কলেজাকে যারা আঘাত দিয়েছে তাদের রক্ত নিয়ে খেলা করব। মন্ত্রীর ছেলে অর্ককে আজ রাতের মধ্যে আমার সামনে হাজির করবে। ইটস মাই অর্ডার। রক্ত রক্ত। শুনশান রাস্তার পাশে পিলারের সাথে হেলান দিয়ে বসে আছে পাগলটা, আর হাসতে হাসতে চিল্লিয়ে বলছে, বনের রাজা সিংহ, তার গর্জনে বনের বাকি পশুরা আটকে ওঠে। সিংহের অনেক শত্রু, তবুও সিংহ যদি আঘাতপ্রাপ্ত হয় তবুও তার আশেপাশে কেউ আসে না, কারণ তারা জানে সিংহ আঘাতপ্রাপ্ত হলেও তার দাবানলের সামনে কোনো জন্তুই টিকতে পারবে না। সিংহ সিংহই হয়। তোদের সবার কাহিনী সমাপ্ত করতে অচিরেই সিংহের আগমন ঘটবে, যার পিস্তলে একটা বুলেট থাকবে, আর তার রাফিয়ানি চাল দিয়ে গেম স্টার্ট করবে। রাত তখন 1টা। হালকা বৃষ্টি হয়েছে। চারপাশের পরিবেশটা বেশ শান্ত, সাথে নিস্তব্ধ। কিছু নাম না জানা পাখি গাছের ফাঁকে দাঁড়িয়ে আছে বৃষ্টি থেকে বাঁচার জন্য। ঝিঝি পোকারা ডাকছে জঙ্গলের দিক থেকে। বেশ ভয়ঙ্কর শোনাচ্ছে শব্দগুলো। রাস্তার কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। যখন ক্লান্ত হয়ে যায় তখন এক বিদঘুটের শব্দ বের করে। ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট সারা রাস্তা। কোনো লোকজনের আগমন নেই। একটা গাড়ি এসে থামে ছোট্ট একটা ভাঙা বাড়ির সামনে। একজন নেমে আসে গাড়ি থেকে। সিগারেট জ্বালিয়ে মুখে নেয় লোকটা। ডিম লাইটের আলোটা নিভু নিভু। হালকা আলো পড়ছে ঠিক মাঝখানটা বরাবর। একটা চেয়ার রয়েছে ঠিক মাঝখানটায়। অর্ককে মোটা জাতীয় কিছু দড়ি দিয়ে বাঁধা হয়েছে। মুখে ভূতের মাস্ক, লম্বা কালো হুডি টুপি, কালো লম্বা কোট, কালো জিন্স প্যান্ট, সাথে কালো হাই কনভার্স জুতো পরিহিত একজন যুবক। একটা সিগারেট জ্বালায় ব্যক্তিটি। ধীর পায়ে হেঁটে চেয়ারটিতে বসে সে। আস্তে আস্তে সিগারেটটার ধোঁয়া মুখে পুড়ে নেয়।
কুণ্ডলি পাকিয়ে ধোঁয়াগুলো ছাড়ে সে। অর্ক ছেলেটার ভীষণ রাগ লাগছে। রাগের বশে বলে ফেলে, ওই কে তুই? কি করেছে আমি? সময় থেকে ছেড়ে দে, না হলে তোর কি অবস্থা হবে কল্পনা করতে পারবি না। ছেড়ে দে বলছি। অর্কের কথায় চেয়ারে বসে থাকা মানুষটার কোনো প্রকার হেলদোল হলো না, বরং সে আপন মনে সিগারেট খেয়ে যাচ্ছে। সিগারেটটা শেষ করে আলসেমি ভাব ফুটে তুলে শরীরে। ওই কথা বলছিস না কেন? অর্ক চৌধুরীকে এখনো চিনিস না? সময় থাকতে ছেড়ে দে, না হলে সে কতটা ভয়ঙ্কর কল্পনা করতে পারবি না। মানুষটি হেসে ওঠে। হাসিটা একটা ছেলের। বেশ অবাক হয় অর্ক। চেনা চেনা লাগছে কণ্ঠটা। প্রশ্ন করে, কে তুই? ছেলেটা আবারও হেসে ওঠে। হাসিটা বেশ বিদঘুটে শোনায়। একটা গুলির শব্দ হয়। অর্কের পাশে রাফি নামের ছেলেটা পড়ে যায় নিঃশব্দে। ছেলেটা আবারও হেসে ওঠে। পিস্তল থেকে ওঠা ধোঁয়াগুলো শুকে নেয় সে। তারপর বেশ কয়েকটা শব্দ হয়। আর কিছু শোনা যায়নি। শোনা যায় কারোর কটকট করে চলে যাওয়ার শব্দ আর রাস্তায় পড়ে থাকা কুকুরগুলোর বিদঘুটে ডাক। ভাই, কে আপনি? দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমাকে ধরে আনলেন? গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে। আমার ক্ষতি করিসনি, কিন্তু আমার কলেজাকে আঘাত করেছিস। আমার কলেজাটাকে দিনের পর দিন কষ্ট দিয়েছিস। আজকে তোকে এমনভাবে কষ্ট দিয়ে মারবো তুই পরিকল্পনা করতে পারবি না। ভাই, আপনি কে? আর আপনার কলেজে আঘাত করেছি বা কিভাবে? আপনি কে ভাই বলুন? আঘাত করেছিস কিভাবে তা এখন বলবো না, মৃত্যুর পর দেখে নিস। তবে আমি কে জেনে মর। কথাটা বলেই আগন্তুক অর্কের কানের কাছে মুখ নিয়ে বলে ওঠে, আই অ্যাম এ রকস্টার। আগন্তুকের মুখে রকস্টার নাম শুনে অর্কের শ্বাস বন্ধ হয়ে যায়। এখনই যেন সুস্থ সবল মানুষটার হার্ট অ্যাটাক করার মতো উপক্রম। কথাটা বলেই আগন্তুক ধীরে ধীরে ল্যাম্পপোস্টের আলো থেকে অন্ধকারে মিলিয়ে যায়। ব্রেকিং নিউজ। আজ রাত 2টার দিকে পুলিশ মন্ত্রী ইসাক সাহেবের ছেলের লাশ পান। লাশ দেখে পুলিশ সহ আটকে ওঠে। লাশটার দুটো হাতের আঙ্গুলগুলোর নখ উপড়ে ফেলা হয়েছে। পিঠের চামড়া ছিলে গুঁড়ামরিচ মাখিয়ে দেয়া হয়েছে। যৌনাঙ্গ কেটে উলঙ্গ করে চৌরাস্তার মোড়ে লটকিয়ে রাখা হয়েছে। সাথে একটা চিরকুট, তোরা সব কটা মরবি, এমন বিশ্রীভাবে আমার কলিজায় আঘাত করেছিস। এখন আমার হিংস্রতার মোকাবেলা কর এখন। সকাল 9টা। ড্রয়িং রুমে বসে এতক্ষণ সবাই নিউজটা দেখছিল। নীলাদ্রিতার চোখে পানি। তবে আজকের পানিটা দুঃখের না, আজকের কান্না সুখের কান্না। তার আব্বু আম্মু রুহির খুনিদের একজন শাস্তি পেয়েছে। তিলোত্তমা চলো, ওঠো, তোমাকে নিয়ে এক জায়গায় যাব। সময় মাত্র 5 মিনিট, ফ্রেশ হয়ে নিচে আসো। নীলা ড্রাইভ করছে, পাশেই তিলোত্তমা। তিলোত্তমা বারবার জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছে। প্রত্যুত্তরে নীলার শুধু বলেছে সারপ্রাইজ। বেশ কিছুক্ষণ পর তারা দুজন একটা পুলিশ স্টেশনের সামনে গাড়ি পার্কিং করে। তিলোত্তমা পুলিশ স্টেশন দেখেই ঘাবড়ে যায়, কারণ তার আব্বু স্টেশনে আসার পর থেকেই এলোমেলো হয়ে গিয়েছিল। তিলোত্তমা নিলয়ের হাত চাপতে ধরে। তারা দুজন স্টেশনের ভিতরে প্রবেশ করে। নিলয় আবির বলে ডাক দিতেই অন্ধকার কারাগার থেকে আবির বের হয়ে আসে। তিলোত্তমা আবিরকে দেখেই শক্ট হয়ে যায়। নীলা, কেমন আছো? তুমি বেঁচে আছো? আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। তুমি আর আঙ্কেল যাবার পর যখন আর আসলে না, তখন একজন কনস্টেবলের হাত পা ধরে জানতে পারি তোমার পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছে কিলার। তিলোত্তমার মুখে কোনো কথা নেই, শুধু ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। একটু পর নিজেকে সামলে নিয়ে বলে, তোমার না 1 বছর কারাগার ছিল, তাহলে এখনও কেন? তোমাদের এটা শোনার পর আমি একেবারে ভেঙে পড়ি। কিছুদিন পর আমার আব্বু হার্ট অ্যাটাক করে। উনি নাকি এইসব নিতে পারছিল না, তাই চিন্তায় হার্ট অ্যাটাক করেন। যখন আমাকে আমাদের বাড়িতে নেওয়া হয় লাশ দেখানোর জন্য, তখন সেখান থেকে পালিয়ে আসি। সেখান থেকে পালিয়ে ভেবে নেই তাদের একজনকেও ছাড়ব না। যাদের জন্য নিজের ফ্রেন্ড, নিজের ভালোবাসা বাবাকে হারালাম, তাদের ছেড়ে দিলে ওরা কখনোই আমাকে ক্ষমা করবে না। এভাবে কিছুদিন চলে যায়। পুলিশ আমাকে হন্না হয়ে খুঁজছে, আমি গা ঢাকা দেই। কিন্তু একদিন ভাড় থেকে আসার সময় শিহাবকে দেখি মাতাল হয়ে হেলে ধুলে আসছে। তখনই চিন্তা করি এটাই সুযোগ, হাতছাড়া করা যাবে না। ওই দিন শিহাবকে আমি
নিজের হাতে কুপিয়ে খুন করি। খুন করা শেষে পুলিশ এসে যায় আর আমাকে নিয়ে আসে আবার ওই স্টেশনে। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আবিরের কথাগুলো শুনে তিলোত্তমার চোখে পানি। যখন নিঃস্ব হয় তখন এভাবেই হয়। সেও নিজের বাবা মাকে হারালো। নিলয় তিলোত্তমার চোখের পানি মুছে দিতেই, মিস্টার সাইকো, আবিরকে কি বের করা যায় না? ওরও তো কোনো দোষ নেই, তাহলে যাবজ্জীবন কেন ভোগ করতে হবে? প্লিজ কিছু করুন। তিলোত্তমার কথায় নিলয় মুচকি একটা হাসি উপহার দেয়। এই হাসির অর্থ হয়তো তিলোত্তমার জানা নেই। পরক্ষণে নিলয় বলে, আমার তিলোত্তমা বলেছে এটাই অনেক। আবিরকে বের করার দায়িত্ব আমার। নিলয় পকেট থেকে একটা কার্ড বের করে আবিরের হাতে দিয়ে বলে, কালকে তোমাকে ছেড়ে দেব, তখন নিলয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে গিয়ে এই কার্ডটা দেখাবে, তোমার ভালো পোস্টে চাকরি হয়ে যাবে। তিলোত্তমা অনেক খুশি। নিলয়ের সাথে আবিরের পরিচয় করিয়ে দিয়েছে। মিস্টার সাইকো বলাতেই চিনে যায়। বাহিরে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ আলাপ করে তারা চলে যায়। আজকের দিনটা হয়তো তিলোত্তমার জন্য বেস্ট একটা দিন। অর্কের মৃত্যু, আবিরের সাথে দেখা, হাতে থাকা ড্রিঙ্কসের গ্লাসটা ছুঁড়ে মারে ফ্লোরে। তোরা কোথায় ছিলি? অর্কের এই অবস্থা হলো কিভাবে? এই কাজটা রাজা ছাড়া কেউ করেনি। এবারের মৃত্যুটা হবে ভয়াবহ, প্রস্তুত থাকিস। এবারে নিজের হাতে কবর দিব। রাজার রাজ্যে সবাই প্রজা, শুনতে হবে রাজার কথা, না হয় তোমার কল্লা যাবে, কঠিন বড় শাস্তি পাবে। এ কেমন রাজ্য বলো? কে বা খারাপ, কে বা ভালো? ভালো মানুষ অন্ধকারে, খারাপ মানুষ আলোর ধারে। আমি অন্ধকার রাজ্যের রাজা। সবাই যখন দিশেহারা হয়ে যাবে তখন আমার আগমন ঘটবে। হয়তো সবাই ভয়ঙ্কর রূপে। সেদিন হয়তো আমার হাতে তাজা রক্ত মাখা তলোয়ার থাকবে, আর দাবানল থেকে একটা বেঈমানকে রক্ষাও দিব না। হা হা হা। তানভীর কিলারকে, কি তার পরিচয়? আমাকে বের করে জানাও ফার্স্ট। আমিও দেখতে চাই তার কত ক্ষমতা বেশি। আমার তিলোত্তমাকে কষ্ট দেওয়ার পায়ে পায়ে করে হিসাব নেব। আমার হিংস্রতার আগুনে জ্বলতে হবে তাদের। কথাগুলো বলেই নিলয় ফোন কেটে দেয়। কিলার সম্পর্কে সে জানে না, আর কিলারও তার সম্পর্কে জানে না। হয়তো দুজন মুখোমুখি হবে, সিংহে সিংহে লড়াই হবে। অপেক্ষা শুধু কে জিতবে তার। রাত 2টা ছুঁই ছুঁই। ব্রিজের উপর বসে আছে পাগলটা। মনে হচ্ছে কারো আসার অপেক্ষা করছে। একটু পরই তার অপেক্ষার প্রহর শেষ করে একজন আগন্তুক তার সামনে এসে দাঁড়ায়। পাগলটা কোনো কথা ছাড়াই আগন্তুকটাকে জড়িয়ে ধরে। আগন্তুকটা ঠোঁট চওড়া করে একটা হাসি দিয়ে সেও জড়িয়ে ধরে আর বলে, আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করো। রাফিয়ানের রাজ্যে একেবারে মিটিয়ে দেব। রাফিয়ান নামক অস্তিত্বটা একেবারের জন্য ধূলিসাৎ করে দেব। জি ভাই, এটার জন্যই অপেক্ষায় আছি। ধ্বংসের রাজত্বকে শিকড় থেকে উপড়ে ফেলে ভাবিকে নিয়ে ভালো একটা জীবন শুরু করেন। তোকে যে কাজটা দিয়েছিলাম করেছিস? জি ভাই, আমি সারাদিন ভার্সিটির সামনেই থাকি। ভাবিকে সর্বদাই নজরে নজরে রাখি। আমার রক্ত জবাটা কেমন আছে? আমার হৃদয়টি স্পন্দন? ভাই, ভাবি ভালো আছে, তবে সবসময় মনমরা দেখায়। হুট করে আপনার হারিয়ে যাওয়া হয়তো খুব কষ্ট পেয়েছে। তবে আমি শিওর ভাবি তার ভয়ঙ্কর রূপটা নিবে। সেই স্টাইল, যে স্টাইল দেখলে সাধারণ মাফিয়াদের প্যান্ট নষ্ট হয়ে যেত। রাফিয়ানকে বুকে যে ভালোবাসা সঞ্চার করতে পারে, সে অন্য কোনো মাফিয়া ইশারা করেই মেরে ফেলতে পারে। বিকজ সে আমার মায়াবতী, আমার রক্ত জবা। কথাগুলো বলেই আগন্তুকটা পাগলটাকে ছেড়ে দিয়ে চলে যায় নিজ গন্তব্যে। হয়তো কোনো রক্তময় খেলা শুরু হতে যাচ্ছে, যার সূচনাটা ভয়ঙ্কর হবে। রাফিয়ান শহরটা মানেই রক্ত দিয়ে খেলতে ভালোবাসা। রক্তময় গন্ধের জন্য প্রত্যেক রাফিয়ান যেন ছটফট করে। জানি না তুমি কোথায়, তোমাকে খুঁজেছি প্রত্যেকটা দেশে, কোনো দেশ বাদ রাখিনি। তোমাকে ছাড়া যে আমি অচল, এটা কি তুমি জানতে না? জানতে না, বলো না। তোমাকে ছাড়া প্রত্যেকটা রাত আমার খুবই কষ্টে কাটে। প্রত্যেকটা দিন যেন আমাকে কেউ আঘাত করে তুমি হিনা। আচ্ছা, আমি কি কোনো দোষ করেছি যার কারণে তুমি আমার কাছ থেকে হারিয়ে গেলে? বলো, যদি তোমাকে কেউ কিছু করে থাকে, সে যত বড় রাফিয়ান হোক না কেন, আমার এই
আরশিয়ার পিস্তলের বুলেট থেকে একজনও ছাড় পাবে না। তুমি তো শুধু জেনেছ আমি শুধু সিবিআই, কিন্তু তার আড়ালে যে আমার আরেকটা পরিচয় আছে, লেডি কুইন। এভাবে বেশ কিছুদিন চলে যায়। তানভীর কিলারের পরিচয় বের করে আনে, আর কিলার বর্তমান কোথায় সেটাও। সব কিছু নিলয়কে বলার পর নিলয় বাঁকা একটা হাসি দেয়। সে হাসির পিছনে রহস্যের মায়াজাল নিহিত। নিলয়ের ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করতেই শুনতে পাই, মি রাফিয়ান ওরফে রাজা নীলাদ্রিতা আমার কাছে। যদি তাকে দরকার হয় তাহলে তিলোত্তমা শহরের সেই চিরচেনা গোডাউনের কাছে চলে আই। সেখানেই রাফিয়ানের সূচনা হয়েছিল, আবার না হয় এখানেই সমাপ্ত হবে। কলটা কেটে যায়। নিলয় তিলোত্তমাকে বাড়ির সব জায়গায় খুঁজে, কিন্তু কোথাও পায়নি। তার মাথায় আসছে না কোন গোডাউনের কথা বলল, আর রাজাটাই বা কে। সব যেন মাথার উপর দিয়ে গেল। তানভীরকে কল দিয়ে নাম্বারটা দিয়ে বলল লোকেশন ট্র্যাক করতে। তুই আমাকে কেন নিয়ে এসেছিস? ভালোই ভালোই ছেড়ে দে, না হলে আমার মিস্টার সাইকো তোদের কাউকে ছাড়বে না, আর এমনিতেও ছাড়বে না। কারণ উনি আমায় কথা দিয়েছেন, যারা আমার কাছ থেকে আমার আব্বু আম্মুকে কেড়ে নিয়েছে তাদের কুকুরের মতো মারবে। উনি বলেছেন মানে তোদের দিন শেষ। আমার কুকুর আমাকেই বলে গেও? রাজা আমার পালিত কুকুর ছিল, যে টাকা ছাড়া কিছুই বুঝতো না, কিন্তু একটা মেয়ের জন্য আমার সাথেই বেমানি করে, তাই তাকেই শেষ করে দিয়েছি। কিন্তু শালার কই মাসের প্রাণ বেঁচে গেল, তবে এইবার আর বাঁচবে না। আর তুই তাকে মিস্টার সাইকো বলিস? তা ঠিক, ও একটা সাইকো, কিন্তু সে তোকে না, আরশিয়া নামের একজনকে ভালোবাসতো। তাদের কথা বলার মাঝেই গোডাউনে একটা বাইক প্রবেশ করে। বাইকারটার শরীরে কালো প্যান্ট, কালো ব্লেজার, এক কথায় অসাধারণ লোক। বাইকটা এসেই তাদের সামনে দাঁড়ায়। বাইক থেকে আগন্তুকটা নেমে মুখ থেকে হেলমেটটা সরাতেই কিলার চমকে ওঠে, কারণ এটাই রাজা। সে 100% শিওর। ওয়েলকাম টু রাফিয়ান সিটি। রাফিয়ানকে তার রাজ্যে ফিরতে ওয়েলকাম জানাতে হয় না, কারণ সে যেখানে যায় সেখানেই তার রাজত্ব কায়েম করে নেয়। এই রাফিয়ান শহর অনেক আগে রাজত্ব করেছে, তবে এখন ছুটি নিয়েছি ছোট ভাইদের হাতে দিয়ে। আমার হিংস্রতায় তোকে শেষ করে দেব। সেই কথা বলার স্টাইল, সেই ভঙ্গি, সেই জেদ। রাজা, তোর রাজত্ব অনেক আগেই শেষ, তা নতুন করে কি শুরু করবি? আপাতত তোকে মারার কোনো মোড নেই, তোকে মারবো খুব ভয়ানকভাবে। আচ্ছা চলি এখন। কথাটা বলেই নিলয় হাতে থাকা কি যেন উপরে নিক্ষেপ করলো। একটু পরই পুরো গোডাউন ধোঁয়া দিয়ে ভরে যায়। যখন পরিষ্কার হয় তখন নীলাদ্রিতা বা কেউই নেই। তার মানে নীলাদ্রিতাকে নিয়ে চলে গিয়েছে। ড্যামেট বলেই কিলার বেঞ্চের উপরে জোরে হিট করে। আরশিয়া, আবার রাহাত ভাই, রাজা ভাই, তাদের কোনো খোঁজ পেয়েছিস? বল না, তারা কোথায় আছে? আমার খুব দেখতে ইচ্ছে করছে। নেহার কথায় আরশিয়ার চোখ ভিজে আসে। এই 1 বছরে 1000 বার জিজ্ঞেস করেছে, কী বা বলবে সে? সে নিজেও তো তার প্রিয়তমকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? প্রিয় মানুষটার একাকিত্বটা বড্ড বেশি কষ্টদায়ক। তাই তো কেউ বলে ভালোবাসা আর ঘৃণা আসলে একই জিনিস। একই মুদ্রার এক পিঠে ভালোবাসা, আরেক পিঠে লেখা ঘৃণা। প্রেমিক প্রেমিকার সামনে এই মুদ্রা মেঝেতে ঘুরতে থাকে। যাদের প্রেম যত গভীর তাদের মুদ্রার ঘূর্ণন তত বেশি। এক সময় ঘূর্ণন থেমে যায়, মুদ্রা ধপ করে পড়ে যায়। তখন কারো কারো ক্ষেত্রে দেখা যায় ভালোবাসা, লেখা পিঠটা বের হয়েছে, কারো কারো ক্ষেত্রে ঘৃণা বের হয়েছে। কাজে এই মুদ্রাটি যেন সবসময় ঘুরতে থাকে, সেই ব্যবস্থা করতে হবে। ঘূর্ণন কখনো থামানো যাবে না। দ্বারকাকের সংসার কিংবা মাঝে মাঝে তব দেখা পাই। ভাঙাচোরা সেই ব্রিজটা রাতের আধারে কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে। তবে অমাবস্যাকে দূর করে পূর্ণিমা এসেছে। চাঁদের আলোয় ব্রিজটার নিচে ফুলগুলো চিকচিক করছে। ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে পাশের জঙ্গল থেকে। আর নিলয় রক্তাক্ত অবস্থায় হাঁটু ভাঁজ করে বসে আছে, মুখ দিয়ে রক্ত গড়িয়ে পুরো শরীর একাকার।
নীলাদ্রি তাকে ধরে রেখেছে। তানভি সাইডে জ্ঞান হারিয়ে পড়ে আছে। আমার চোখ ফাঁকি দিয়ে চলে গিয়েছিলি তাই না? প্রথমবার তোকে খবর না দিয়ে ভুল করেছি, তবে আজকে নিজের হাতেই খবর দেব। আপনারা হয়তো চিন্তা করছেন নিলয় কোথা থেকে আসলো এখানে, তাও আবার রক্তাক্ত অবস্থায়। তাহলে ফ্ল্যাশব্যাক থেকে আসুন। ফ্ল্যাশব্যাক। নিলয় সেখান থেকে চলে আসার পর কিলার বিভিন্নভাবে পরিকল্পনা করে রাজা ওরফে নিলয়কে কিভাবে শেষ করা যায়। অবশেষে একটা বুদ্ধি পেয়েও যায়, কারণ নীলাদ্রি তার মা কিলারের কাছে, সেই জন্য নিলয়ের এই অবস্থা। আমার থেকে পাঠক পাঠিকা আপনারা বেশি ট্যালেন্টেড, তাই স্মৃতিচারণ করুন। নিলয় মুখে থাকা রক্ত থু দিয়ে ফেলে দিয়ে বলে, পিপিলিকা ডানা গজায় মরিবার তরে, তুই সবার কাছে কিলার হতে পারিস, তবে তুই আমার কাছে পাতি মাস্তান। চাই না তুই প্রথম থেকে আমাকে কেন রাজা রাজা বলছিস, তবে শুনে রাখ আমি কোনো রাজা নই, আমি নীল মাহমুদ। আর শোন, আমাকে মারতে হলে এখনই মেরে দে, না হলে পরে তুই নিজেই মারা পড়বি। চয়েস ইয়োর চয়েস। নিলয়ের কথাই কিলার ভাবুক হয়ে যায়। এই রাজা নয়, পরক্ষণে চিন্তা করে রাজা হোক বা নিলয়, রাস্তা থেকে সরাতে পারলেই হলো। এটা বলেই 250 ক্যালিভারের পিস্তলটা হাতে নিয়ে যেই গুলি করতে যাবে তখনই অন্ধকার থেকে হাসির শব্দ শুনতে পাই। তোরা সবাই মারা পড়বি, সিংহ আসার সময় হয়ে গিয়েছে। যার প্রাণের ভয় আছে সে পালিয়ে যা, এক্ষুনি পালিয়ে যা। আওয়াজটা আস্তে আস্তে প্রবল হতে থাকে। অন্ধকার দূর করে ছায়ামানবটি তাদের সামনে আসে। তখন সবাই তাকে দেখে আঁতকে ওঠে, কারণ এটা একটা পাগল, আর পাগলটা বারবার একই কথা বলছে। কিলার অসহ্য হয়ে যায়, তাই একজনকে বলে পাগলটাকে মেরে দিতে। এত হুল্লোড় ভালো লাগছে না। একজন যখনই পাগলটাকে গুলি করতে যাবে তখনই একটা বাইক আসার শব্দ শোনা যায়। লোকটা থেমে যায়। তখনই একটা বাইক তাদের সামনে আসে। বাইকের উপর দুজন লোক বসে আছে। বাইকটা গিয়ে কিলার আর নিলয়ের বরাবর গিয়ে থেমে যায়। বাইরে থেকে পিছনের একজন নেমে পাশে চালকটার ওখানে দাঁড়ায়। আরেকজন বাইকের উপর পায়ের উপর পা তুলে বসে। মনে হচ্ছে এখানে নতুন কোনো ভয়ঙ্কর কারো আগমন ঘটেছে। কিলার পিস্তল তাক করে ধরে বলে, এই তোরা কারা? মুখ থেকে হেলমেট সরা এক্ষুনি। তোরা রাজার লোক তাই না? সমস্যা নেই, তোদের বস তো আমার কাছে বন্দি। রাজা পিছন থেকে আঘাত আনার মানুষ নয়। রাজার কাছে রাফিয়ান জগতের ভয়ঙ্কর হায়নাগুলো থরথর করে কাঁপে। রাজার বাক্যে একটাই কথা, মরো না হলে মারো, দেখা যাক শেষ পর্যন্ত কে টিকে থাকে। হা হা হা। কথাগুলো বলতে বলতেই বাইকের উপর বসে থাকা একজন তার হেলমেট সরায়। তাকে দেখে এখানে থাকা সবাই যেন চমকে ওঠে। একবার হাঁটু ভাঁজ করা নিলয়ের দিকে তাকাচ্ছে, তো আবারও বাইকে বসে থাকা রাজার দিকে তাকাচ্ছে। তার মানে রাজা আর নিলয় দেখতে একই চেহারার দুইজন আলাদা আলাদা ব্যক্তি। কিলার তুতলিয়ে তুতলিয়ে বলল, তুই যদি রাজা হোস তাহলে আমি যাকে ধরে এনেছি সে কে? আচ্ছা রাজ, কখনো শুনেছিস মৃত্যু নামক ফেরেশতাকে কেউ ধরে আনতে? আর তুই যাকে ধরে এনেছিস বলতেছিস আসলে তার উল্টো। সে চেয়েছে বিদায় তুই তাকে ধরে আনতে পেরেছিস। আর তুই জানিস সে কে? আচ্ছা আমি বলি, রকস্টার নামক মাফিয়ার কথা হয়তো শুনেছিস, যে কয়েকদিনে প্রায় নিজের রাজত্ব কায়েম করে নিয়েছে। এই সেই রকস্টার নিলয় মাহমুদ, যে ইচ্ছে করলেই তোর কাহিনী শেষ করে দিতে পারত, কিন্তু সেও একজন মাইন্ড গেমার, তাই তোকে বাঁচিয়ে রেখেছে। রাজার কথা শুনে কিলার নিলয়ের দিকে তাকায়। দেখে নিলয় মাথা নিচু করে হাসছে। কিলারের কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম। আচ্ছা, তোকে তো আমি মেরে দিয়েছি, তাহলে তুই কিভাবে বেঁচে আছিস? তুই যখন আমাকে ব্রিজ থেকে ফেলে দিস তখন আমি ভাসতে ভাসতে পাহাড়িদের হাতে পড়ি। তারাই আমাকে তাদের গাছান্ত ঔষধ দিয়ে ঠিক করে। তবে 6 মাস সময় লাগে। 6 মাস পর যখন বাংলাদেশে আসি তখন এই নিলয়কে দেখি, সেম আমার মতো দেখতে। তার ব্যাপারে যখন খোঁজ লাগাই তখন জানতে পারি নিলয় নিজেই একজন রকস্টার। তখন এই নিলয়ের সাথে কথা বলি, সব কিছু বলার পর প্ল্যান বানাই, আর সে মতেই তুই আমাদের হাতে।
তবে আগে যদি জানতাম আমার ভালোবাসা তোর খাঁচায় বন্দি, তাহলে সেই দিনই তোর রক্ত দিয়ে আমি গোসল করতাম। আমার ভালোবাসা আমার ধুলোয় মিশ্রিত শহরে ভালোবাসাকে আমার জন্য কষ্ট পেয়েছি। তোর মৃত্যু আমার হাতেই। যা, সব কিছু তোদের প্ল্যান, আমি এখানে মুরগি। আচ্ছা এটা বল, এই পাগল আর তোর সাথে এটাকে? সব কিছুই তো প্ল্যান করাই তোদের। কিলারের কথায় রাজা হো হো করে হেসে দেয়। পাগলটাকে আর পাশে থাকা আগন্তুকটাকে তাদের রূপ পরিবর্তন করে আসল রূপে আসতে ইশারা করে। পাগলটার মুখে দাড়ি আর চুলগুলো খুলে ফেলতেই কিলার হতভম্ব হয়ে যায়। তার থেকেও বেশি যখন হেলমেট পরা আগন্তুকটার দিকে তাকায়। হেলমেট খুলে কিলারকে একটা চোখ টিপ মেরে দিতেই 2 কদম পিছিয়ে যায়। অস্পষ্ট আওয়াজে বলে, না না, এটা কিছুতেই সম্ভব না, এটা কিছুতেই সম্ভব না। অস্পষ্ট আওয়াজে বলে, না না, এটা কিছুতেই সম্ভব না, এটা কিছুতেই সম্ভব না। আপনারাও বলবেন হয়তো রাজাকে দেখেও এতটা ঘাবড়ে যায়নি, তাহলে এদের দুজনকে দেখে ঘাবড়ে যাওয়ার কারণ কি? আসুন আপনাদের ডাউট ক্লিয়ার করি। পাগল সেজে ছেলেটা আর কেউ নয়, রাজার বিশ্বস্ত লোক জুয়েল। আর হেলমেট পরনে থাকা ছেলেটা হচ্ছে রাহাত, যাকে কিলার কপালে গুলি করে মেরে দেয়। কপালে গুলি করলে মানুষ সাথে সাথেই মারা যায়, তাহলে রাহাত কিভাবে বেঁচে গেল? কিছুই মাথায় ঢুকছে না, তাই তো? সবার অবস্থা দেখে রাজা আর রাহাত হো করে হেসে দেয়, কারণ এটার রহস্য শুধু তারা দুজন জানে। এটা কিভাবে সম্ভব? রাহাতকে তো আমি নিজের হাতে মেরেছি, তাও কপাল বরাবর গুলি করে, তাহলে বেঁচে গেল কিভাবে? রাজার রাজ্যে রাজার ওপর কেউ যেতে পারে না, তাই তো সে রাজ্য পরিচালনা করে। রাফিয়ান জগতে গেম খেলতে গেলে নিখুঁতভাবে খেলতে হয়, না হলে পিস্তলের গরম বুলেট নিজের মৃত্যুকে আহ্বান করা হয়। হা হা হা। তাহলে শোন, যেদিন তুই আমাদের কাছে আসিস তার আগেই আমার সন্দেহ হয় তুই আসবি। তাই রাহাতকে বলি সে যেন পাশের জঙ্গলের ঝোপঝাড়ে লুকিয়ে থাকে। আমার কথা মতো রাহাত ঝোপঝাড়ে লুকায়। রাহাতের মতো করে আমার সাথে আর একজন ছিল, যাকে রাহাত সাজিয়ে আমার সাথে বসিয়ে রেখেছিলাম। কিন্তু আফসোস, তুই সেদিন আসল রাহাতকে নয়, নকল রাহাতকে মেরেছিস। আর আসল রাহাত সব কিছুই দেখেছে। রাহাত আরশিয়া আর নেহাদের কাছে এই জন্য যায়নি, কারণ সে আমার সুস্থ হওয়ার অপেক্ষা করছিল। আমাকে যখন পাহাড়িরা নিয়ে যায় তার কিছুদিন পর রাহাত খুঁজতে খুঁজতে আমার পর্যন্ত যায়। মাইন্ড গেমের শহর এটা। রাজার কথায় কিলার বেহুশ হওয়ার উপক্রম, কারণ সে নিজেকে বড় কেউ মনে করত, আসলে সে গাধা। আর তা বল, তোকে আমরা মারবো নাকি নিলয় মারবে? তুই কার হাতে মরতে চাস বল? রাজার কথা শুনে কিলার অট্টহাসিতে মেতে ওঠে, পাগলের মতো হাসতে থাকে আর বলে, নিলয়, তোর গল্পে আমি সব সময় বিলেন থাকবে জানি। তা যেহেতু মরার কথা আসছে, সেখানে আমি না, তোরা সবাই মারা পড়বি। কারণ আমি জানি রাজা কখনো দল নিয়ে আসে না, রাজা আসে একাই, আর একাই সব কিছু তছনছ করে দেয়। কিন্তু আমি কিলার, আমি আগে থেকেই সব কিছুর ব্যবস্থা করে এসেছি। কথাটা বলেই কিলার ইশারা করতেই মাটির নিচ থেকে 100 জনের উপরে বডিওয়ালা লোক বের হয়ে আসে। সবগুলোই অন্য দেশের। এদের সাথে ফাইট করে পেরে ওঠা সম্ভব নয়। নিলয়, রাহাত, রাজা, জুয়েল ফাইট শুরু করে এদের সাথে, কিন্তু কিছু জনকে মেরে আর পেরে ওঠে না। তারা প্রায় 40 জনকে শুইয়ে দেয়। তখন সবাই ঘেরাও দিয়ে তাদের বেঁধে ফেলে। কিলার চিল্লিয়ে বলে, এখন তোদের মেরে আমি হব সব থেকে বড় রাফিয়ান, সব কিছুই আমার থাকবে। না থাকবে রাজাভাই, আর না থাকবে রকস্টার। হা হা হা। তার কথা শেষ হওয়ার সাথে সাথেই অন্ধকার থেকে মেইলি কণ্ঠে একটা আওয়াজ ভেসে আসে, আমার ভালোবাসা আমার দুনিয়া, যার জন্য আমার অস্তিত্ব, তাকে তোরা কষ্ট দিয়েছিস। একটাকেও জীবিত ছাড়বো না, একটাকেও না। লেডি কুইনের দাবানল থেকে বাঁচিয়ে নে নিজেদের। কথাগুলো বলতে বলতেই একজন মেয়ে অন্ধকার থেকে ল্যাম্পপোস্টের আলোতে আসে। মুখে মাস্ক, পরনে লম্বা কোট, মাথায় লম্বা হুডি। মুখ থেকে মাস্ক সরাতেই রাজা হো হো করে হেসে দেয়।
চিল্লিয়ে রাজা বলে ওঠে, জানেমান, ভালোবাসি ভালোবাসি। তাহলে তোকেও মারতে হবে, ধর। আরশিয়াকে ধরতে যে আসছিল মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। তখন আরশিয়ার পাশে নেহা এসে দাঁড়ায়, আর ওই লোকটার কপাল থেকে ধোঁয়া বের হয়েছে। স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে। আরশিয়া তার হাতটাকে পিস্তলের মতো করে, লোকগুলোর উপর তাক করে নাড়াতেই কয়েক সেকেন্ডে সেখানে সবগুলো মাটিতে পড়ে যায়। কিলারের পায়ে একটা গুলি এসে লাগে। সে ব্যথায় ছটফট করতে করতে বসে যায় মাটিতে। রক্ত আর রক্তস্রোতের নদী বয়ে গিয়েছে ভাঙা ব্রিজটাই। ব্রিজের নিচে নদীটা হয়তো রক্তময় নদীতে পরিণত হয়েছে। নিলয় খোঁড়াতে খোঁড়াতে তিলোত্তমাকে তার বাঁধন খুলে দেয়। তিলোত্তমার বাঁধন খুলে দিতেই সে আর মিস্টার সাইকোর বুকে ঝাঁপিয়ে পড়ে। এতক্ষণ তানভীর উঠে গিয়েছে। সে কিলারের কাছে দাঁড়িয়ে থাকে যাতে পালাতে না পারে। রাজা নিলয়কে বলে, রকেস্টার সাহেব, আমরা চলি। রাফিয়ানের গল্পটা তাহলে এখানেই শেষ হলো। আর কোনো রাফিয়ান জন্ম নিতে দেব না। আসি। আর হ্যাঁ, কিলারকে কি করা যায় তা আপনিই ভালো জানেন। কথাগুলো বলেই রাজা আরশিয়াকে জড়িয়ে ধরে। এই যে রক্তজবা আমাকে খুব মিস করেছিল, তাই না? আসলে আমি খুবই পচা। সরি, আর হবে না। এখন থেকে তুমি আর আমি একসাথে থাকবো, কেমন? আর হ্যাঁ, তুমি লেডি কুইন ছিলে, যাকে আমি অনেক খুঁজেছি, কারণ আমি জানতে পারি লেডি কুইন গরিবদের সহায়তা করে। ফাইনালি তুমিই সে ভালোবাসি। রাহাত, তুই আমাকে ছুবি না। তুই এতদিন কইছিলি আমাকে কষ্ট দিতে ভালো লাগে তোর। যা, তোর সাথে কোনো কথাই নেই। নেহার কথায় রাহাত নেহাকে জড়িয়ে ধরে। নেহা ছাড়িয়ে দেয়, তবুও রাহাত জোর করে জড়িয়ে ধরে। এবার আর নেহা ছাড়ায় না, তারাও চলে যায়। এতক্ষণ কিলার, রাজ মাহমুদ আর তানভীর তাকিয়ে তাকিয়ে প্রেমলীলা দেখছিল। তানভীর মনে মনে বলে, হালার ভাইয়েরা প্রেমলীলা লাগিয়েছে। অবন্তীকে নিয়ে আসলে আমিও একটু একটু চুম্মা দিতে পারতাম। ইস, বাড়ি গিয়ে দিতে হবে। পরক্ষণে কিলারের দিকে তাকিয়ে তানভীর বলে ওঠে, কী রে ভাই, সারা জীবন শুধু ভিলেনগিরি করে গেলে? এক দুইটা চুম্মা খাইছিস কি? না ভাই, সারা জীবন শুধু টাকা আর পাওয়ার নিয়ে চিন্তা করেছি, চুম্মা খাওয়া হয়নি। তা চুম্মা খাইতে কেমন লাগে ভাই? বহুত টেস্ট। হুস, তোকে আমি বলি কেন, তুই তো আমার বিপক্ষ দলের। চা সর। তখনই নিলয় তানভীরকে ইশারা করে তিলোত্তমাকে আর গাড়িতে বেহুশ থাকা নীলিমা বেগমকে বাড়ি নিয়ে যেতে। কিলারকে সে দেখে নেবে। নিলয়ের কথায় তানভীর তিলোত্তমাকে নিয়ে চলে যায়। নিলয় কিলারের কাছে এসে বলে, তুই আমার কলেজে আমার তিলোত্তমাকে কষ্ট দিয়েছিস। তুই তার আব্বুকে মেরেছিস, তার মুখের হাসি কেড়ে নিয়েছিস, আমার থেকে আমার তিলোত্তমাকে দূরে রেখেছিস। তোর মৃত্যু ভয়ানক হবে। নিলয় কথাগুলো বলেই ছুরি নিয়ে কিলারকে চেপে ধরে। তার হাতের সবগুলো আঙুল কেটে নেয়। পায়ে গুলি লাগার ফলে নড়তেও পারেনি। এভাবেই একের পর এক অঙ্গ কেটে নেয়। কিলারের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেয়। অনেক আগেই কিলার দুনিয়ার মায়া ত্যাগ করে। তবুও নিলয় কোপাতেই থাকে। ক্লান্ত হওয়ার পর থেমে যায়। আস্তে আস্তে সেও মিলিয়ে যায়। রাফিয়ান জগতের সমাপ্তি কখনো হবার নয়। একজন গেল তো হাজারজন তৈরি হলো, এটাই রাফিয়ান জগৎ। এতদিন সবকিছু আমার প্ল্যান মতামতই হয়েছে। রাজা নিলয় তোদের রাস্তা থেকে সরাতে এখন সহজ হয়ে গিয়েছে। রাফিয়ানদের দুর্বলতা থাকতে নেই, তাদের ডিকশনারিতে একটাই শব্দ, মারো নহে মরো। নিজের মাইন্ড গেম দিয়ে যতদিন টিকে থাকতে পারবে ততদিন তুমি রাজা। আর যখন হেরে যাবা তখন গরম বুলেটের গুলি তোমার মাথার এপার থেকে ওই পার করে দেবে রাফিয়ান জগতের কিছু নিকৃষ্ট মানুষগুলো। তোরা তৈরি থাকিস তোদের দুর্বলতা নিয়ে, ফিরতে পারলে ফিরিস রাফিয়ানের আঘাতে। হ্যালো ভিউয়ার্স, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম রাফিয়ান সিটির রহস্যময় মাইন্ড কিলার, সাইকো কিলার অ্যান্ড রাফিয়ান জগতের বাদশার গল্প যদি কেউ শুনতে চান কমেন্ট করে জানাবেন। আমরা নিত্য নতুন এরকম গল্প নিয়ে আসার চেষ্টা করব। বাই বাই, আল্লাহ হাফিজ।